হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকে 9 নাম্বার ক্লাসে স্বাগত। তাহলে আমরা হচ্ছে যে ক্লাস শুরু করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে আহ, আপনাদের পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন এইসবের ক্লাস শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস। 9 নাম্বার ক্লাস বলতে আমরা প্রথমে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে আমরা হচ্ছে কম্প্রিহেনশনের একটা ক্লাস করেছিলাম, মানে ক্লাস 1 যেদিন ওরিয়েন্টেশন ছিল, ওই দিন হচ্ছে কম্প্রিহেনশনের যে ইন্টারচেঞ্জ অফ পার্সিভ স্পিচ আসে, ওইটার 5 নাম্বারের একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। ওইটা হচ্ছে কম্প্রিহেনশন 1। আজকে বেসিক্যালি কম্প্রিহেনশন 2। হ্যাঁ, কম্প্রিহেনশন 2। তো আজকে আমরা একটা কম্প্রিহেনশন পড়বো এবং প্রশ্নের ধরন বা একটু বোঝার চেষ্টা করব। আহ, এই হচ্ছে আজকের ক্লাস আর কি। তো আপনাদের 9:30 থেকে আবার আরেকটা ক্লাস আছে। তো এই জন্য আমি হচ্ছে চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার জন্য আর কি। এটা হচ্ছে কম্প্রিহেনশন 2 টপিক আজকের। হ্যাঁ, কম্প্রিহেনশন 1 আমাদের শেষ, কম্প্রিহেনশন 2। আচ্ছা, এগুলোর বিষয়টা একটু বলে নেই। এটা 45তম বিসিএস এর প্রশ্ন। এটা সাবজেক্ট কোড হচ্ছে 003, সময় হচ্ছে 4 ঘন্টা। হ্যাঁ, পার্ট এ এবং পার্ট বি দুইটা থাকে, কোনোটার জন্য আলাদা ফিক্স নাই। আপনি যদি চাইলে পার্ট এ তে 1 ঘন্টা করে, পার্ট বি 3 ঘন্টা করতে পারবেন, এটা 1.5 ঘন্টা করে, এটা 2.5 ঘন্টা করতে পারবেন, এটা কোনো অসুবিধা নাই। ফুল মার্কস 200। হ্যাঁ, এই হচ্ছে মানে সাবজেক্ট কোডটা মনে রাখতে পারেন, 003। ইংলিশ কম্পালসারি। আচ্ছা, আমরা হচ্ছে 45তম বিসিএস এর যে রিটেন প্রশ্নটা, সেটা আজকে সলভ করার চেষ্টা করব। এবং সলভ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে ওরিয়েন্টেশন ক্লাসও বলা হয়েছে যে আপনার আগের যেই প্রশ্ন একবারে মানে হচ্ছে যে 44 পর্যন্ত, সেটার সাথে 45-এর রিটেনের কিছুটা পার্থক্য আছে, মানে একটু চেঞ্জই হয়েছে, মোটামুটি রিমার্কেবল চেঞ্জ। এই জন্য হচ্ছে যে মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো প্রশ্নের প্যাটার্ন এরকমই থাকবে। তো এই জন্যই হচ্ছে আমরা 45 দিয়ে শুরু করব। এবং 45 ছাড়াও আমরা এই 44 থেকে ওই দিকে আরেকটা প্রশ্ন আপনারা যেটা বলবেন এটা আমি সলভ করে দিতে পারবো। আপনারা আজকে চাইলে পরামর্শ দিতে পারেন কোনটা সবচেয়ে কঠিন। যেটা কঠিন সেটাই আমরা সলভ করব এই পেছনে। এরপরে আমরা আনসিন একটা সলভ করব, মানে এটা হইতে পারে যে আমার লেখা পত্রিকার কোনো আর্টিকেল বা গুরুত্বপূর্ণ কোনো আন্দোলন নিয়ে আর্টিকেল, বা এই যে কোনো কিছু হইতে পারে। আর এই 3টা করার প্ল্যান আছে। এরপরে হচ্ছে যে আমরা এটা মানে আগামী ক্লাসে যে আমরা এটা করে ফেলবো ব্যাপারটা এরকম না। আরেকটা কম্বিনেশন এটা হইতে পারে যে আগামী ক্লাসে হচ্ছে আমরা কম্বিনেশনের অন্য অংশটা করবো, যেমন সামারি হইতে পারে, যেমন হচ্ছে ফিচার রাইটিং হইতে পারে। সামারি এবং ফিচার রাইটিং মানে কম্বিনেশনের প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে করব। তো যেমন ধরেন প্রশ্ন কিভাবে আসতে পারে কম্বিনেশন থেকে, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব বা এক ক্লাস পরে আলোচনা করব। এরপরে আমাদের হচ্ছে যে আরেকটা ক্লাস আছে হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে ট্রান্সলেটিং লিটারেচার। হুম, লিটারেচার ট্রান্সলেট করে কিভাবে, এটার আমরা একটা ক্লাস নিব। এটা একটা সামারির একটা ক্লাস থাকবে। তারপরে হচ্ছে ফিচার রাইটিং এর একটা ক্লাস থাকবে। এসের অ্যাটলিস্ট 2টা ক্লাস থাকবে, 2টা, একটা, 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 মানে 1 2 3 4 5টা। আর কম্প্রিহেনশনের আরো মিনিমাম হচ্ছে 2টা ক্লাস। তাহলে কয়টা ক্লাস হইলো? 5 আর 6 7টা ক্লাস। আজকে 9 নাম্বার ক্লাস। 9 আর 7 হচ্ছে টোটাল 16টা ক্লাস। এটা মোটামুটি শেষ। তবে এরপরে যদি মানে আরিফিনের সাথে আমি আলোচনা করবো, যদি এক্সট্রা কোনো ক্লাস দরকার হয় বা কোনো কিছুতে আপনাদের সমস্যা থাকে, সেটাও আমরা আলোচনা করতে পারি বা কথাবার্তা হইতে পারে। এই হচ্ছে আপাতত প্ল্যান, তবে এটা নেগোশিয়েবল আর কি, মানে চেঞ্জ হইতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এরকম কেউ আছেন এখানে যে 45-এর এই প্রশ্নটা সলভ করছেন আগে, মানে ইতিমধ্যে সলভ করছেন, বা কঠিন মনে হয়েছে নাকি সোজা মনে হয়েছে, বা কি অবস্থা বলেন তো? এই প্রশ্নটা সলভ করছেন কেউ? কেউ করেন নাই সলভ? সলভ কেউ না করলেও সমস্যা নাই, করলেও আরো ভালো। আচ্ছা, ঠিক আছে। কম্প্রিহেনশনের নানা নিয়ম কানুন আছে। প্রথম নিয়ম কানুনটা আমি একটু বলে দেই। মানে প্রথম হচ্ছে যে এখানে এই চেঞ্জটা খেয়াল করেন, এখানে আগে প্রশ্ন হইতো অনেক, 10টা মিনিমাম। হ্যাঁ, 3 10 30 সম্ভবত আসতো এরকম। এখন হচ্ছে 5 6 30, প্রশ্ন হচ্ছে 6টা। এটা একটা চেঞ্জ, যে প্রশ্ন লেন্থ একটু হালকা বড় হবে। এটা একটা ব্যাপার, কারণ প্রত্যেকটাতে নাম্বার কত? 5 করে। তাহলে 5-এর মতো করে আনসার দিতে হবে। এটা আমাদের প্রথম মানে প্রশ্ন। তো আমরা কম্প্রিহেনশন আনসার করার আগে প্রশ্নগুলো একবার দেখে ফেলবো। এর মধ্যে হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন গুলা মোর অর লেস সেম। হ্যাঁ, প্রশ্ন মানে কম্প্রিহেনশন থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, যে এই ধরনের মানে
একটা ব্যাপার আছে, যেন আগের ইয়াগুলাতে বেশি এটা মিল থাকতো যখন 10টা প্রশ্ন হইতো, যেমন হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, তারপরে হচ্ছে যে আহ, ওই যেটা থাকবে ওটার ডেফিনেশন জানতে চাইবে। হ্যাঁ, এরকম নানা ইয়ে আছে, মানে হচ্ছে যে আপনার ইমপ্লাইড কোশ্চেন, হ্যাঁ, তারপরে ইয়েস আর নো কোশ্চেন, এরকম নানা ব্যাপার স্যাপার আছে। তো এটা নিয়ে আমরা একটা আলোচনা করব যে কম্পিটিশনে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেটা নিয়ে, সেটা হইলে আপনার হচ্ছে আপনার সরি মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারবেন যে পিএসসি আপনারা কি জিজ্ঞেস করবে কম্প্রিহেনশনে। তো এরকম একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা হয়তো কথাবার্তা বলবো। হুম। তো এখানে এই যে 1 নাম্বার কোশ্চেন, আপনাদের প্রথম কাজই হচ্ছে যে প্রশ্নটা একবার দাগাই ফেলা, মানে প্রশ্নটা হচ্ছে যে আগে পড়ে ফেলা। প্রশ্ন পড়ে ফেলবেন, পড়ে হচ্ছে মেইন কিওয়ার্ডস গুলা দাগাই ফেলবেন। দেখেন, খেয়াল করেন, এই কম্পিটিশনটা হচ্ছে ইকো ট্যুরিজম নিয়ে। ইকো ট্যুরিজম, হ্যাঁ। তাহলে এই যে আমার প্রশ্ন হচ্ছে মেইন এইমস, তাহলে আমি যখন কম্পিটিশন পড়বো তখন আমি ওখানে আন্ডারলাইন করে ফেলবো মেইন এইমস অফ দ্য ইকো ট্যুরিজম কি। তারপরে হচ্ছে যে ইকো ট্যুরিজমের সাকসেস কিসের উপরে ডিপেন্ড করে, সাকসেস, এই অংশটা আমার ইম্পর্টেন্ট। তারপরে এই হোটেলস গুলা কি ইনিশিয়েটিভ নিছে রিডিউস দ্য ইম্প্যাক্ট, মানে ইকো ট্যুরিজম যখন আসছে এনভায়রনমেন্টের উপর কোনো ইফেক্টের কথা বলা হবে, এনভায়রনমেন্টের ইস্যু আছে। কে দেখতে, রুনা দেখতে পাচ্ছেন না যে? বাকিরা কি স্ক্রিন ক্লিয়ার? দেখেন তো, আমি তো মনে হচ্ছে দেখা যাচ্ছে। রুনা, আপনি লিভ করে আবার জয়েন করেন, লিভ করে আবার জয়েন করেন রুনা। তারপরে খুবই কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, যে যেই কম্পিটিশনটা আসবে ওটা ডেফিনেশন জিজ্ঞেস করবে। ডেফিনেশন, হোয়াট ইজ ইকো ট্যুরিজম, প্রিন্সিপালস অফ ইকো ট্যুরিজম, এটা আমার কিওয়ার্ড। হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকো ট্যুরিজম, মানে গভর্নমেন্ট কিভাবে ইকো ট্যুরিজমকে সাপোর্ট করবে। তাহলে গভর্নমেন্ট, হ্যাঁ, সাপোর্ট, এই অংশটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধু গভর্নমেন্ট না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিভাবে, টুরিস্ট কিভাবে ইকো ট্যুরিজমে হেল্প করবে, এটা। তাহলে এই যে ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকো ট্যুরিজম, ইকো ট্যুরিজমের ডেঞ্জারাস ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপরে কি, এই। তাহলে এখানে আমি কি পাইলাম, আমার কি জিজ্ঞেস করলো যে ইকো ট্যুরিজমের সংজ্ঞা কি, ইকো ট্যুরিজমের মেইন এইম কি, হোটেলগুলার, হ্যাঁ, হোটেলগুলা কি ইনিশিয়েটিভ নিছে এই পর্যন্ত ইকো এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট কমানোর জন্য। তারপরে ইকো ট্যুরিজমের সাকসেস কিসের উপর নির্ভর করে, আর হচ্ছে গভর্নমেন্ট এবং ব্যক্তি এই দুইজন কিভাবে আলাদা আলাদা করে কি করতে পারে, ইকো ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য তারা কি করতে পারে, এবং ইম্প্যাক্ট কি এনভায়রনমেন্টের উপরে, ইকো ট্যুরিজমের এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্টটা কি, এই জিনিসগুলো আমার। তাহলে আমি কি, ইম্প্যাক্ট, কন্ট্রিবিউশন, ডেফিনেশন, হোটেলের অ্যাক্টিভিটিস, সাকসেস অফ ইকো ট্যুরিজম কিসের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে মেইন এইম কি। এই কথাটা বুঝা গেছে? এটা দেখতে আমার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগবে। 1 থেকে 1.5 মিনিটে আমি কোশ্চেন গুলো পড়ে ফেলবো, যেহেতু এখানে অনেক নাম্বার, কিন্তু 30 নাম্বার, এই জন্য প্রশ্নগুলো আমার দেখে ফেলা জরুরি। যদি প্রশ্ন আমি দেখি তখন আমি কম্প্রিহেনশন পড়ার সময় আমার ওটা মাথায় থাকবে। এবার আসেন আমি কম্প্রিহেনশনে চলে যাই। আসেন, ইকো ট্যুরিজম আসলে কি। ইকো ট্যুরিজম বোঝার জন্য, আমি এই আইডিয়াটা বোঝার জন্য আপনাদেরকে একটা জিনিস বলি, যে ধরেন আপনি কক্সবাজার বেড়াইতে গেলেন, সিলেটে বেড়াইতে গেলেন, হুম, রাজশাহীতে গেলেন, চাপাইতে গেলেন, এরকম নানা জায়গায় আপনি চাইলে যাইতেই পারেন। ঢাকায় আসলেন, পুরান ঢাকায় গেলেন, এখানে মাস ট্যুরিজম, মানে প্রচুর লোকজন এখানে যায়, কক্সবাজারের প্রচুর লোকজন বন্ধের সময় যায়। কিন্তু আবার দেখেন, তারপর তো চট্টগ্রামের কথা চিন্তা করেন, রাঙ্গামাটি, বান্দরবান, তারপরে হচ্ছে আপনার খাগড়াছড়ি, এখানেও মানুষ যায়। তবে কেউ যায় টুরিস্ট হিসেবে, আবার কেউ যায় হচ্ছে যে এক্সপ্লোর করার চেষ্টা করে, কমিউনিটি সাথে, মানে কমিউনিটি এক্সপ্লোর করার চেষ্টা করে। মানে ধরেন পাহাড়িদের সাথে আপনি খাইলেন নাইলেন, নৌকায় ঘুরলেন, তাদের একবারে গহীন, মানে অনেক, মানে আপনি ওই যে বগাল লেক থেকে শুরু করে ওইদিকে অনেকগুলো, 10 ঘন্টার নৌকা জার্নিও করতে পারবেন, এরকমও ব্যাপার স্যাপার আছে। অনেকে নৌকায় রান্না বান্না করে খায়। এরকম দেখবেন যে অনেক টুরিস্ট আছে যারা হচ্ছে যেন খইয়াছড়া ঝর্ণা থেকে শুরু করে সীতাকুণ্ডে অনেকগুলো ঝর্ণা আছে। আমার এক বন্ধু ছিল, সে হচ্ছে ঝর্ণা এক্সপ্লোর করতে গিয়ে ডিরেক্ট মারাই গেছে সীতাকুণ্ডে, চুয়েটে পড়তো। তো যেটা হচ্ছে যে ওই যে এক্সপ্লোর করা, কমিউনিটি এক্সপ্লোর করা, লোকজনের সাথে মেশা, এবং এনভায়রনমেন্টের প্রতি মাথা খেয়াল রাখা, যে আমি যে এইসব করতেছি এই কারণে যে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়, এই যে
এই ট্যুরিজমটারই বেসিক্যালি ইকো ট্যুরিজম বলে। কিন্তু আমাদের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে মাস ট্যুরিজম হয়ে গেছে, মানে লোকজন যায় ইচ্ছা মতো বোতল ফেলে, এই করে সেই করে, পরিবেশ দূষণ করে, এটা হচ্ছে মাস ট্যুরিজম। কিন্তু আপনি কমিউনিটি এক্সপ্লোর করার যে ব্যাপার, যেখানে গহীনে, যেখানে সাধারণ পর্যটকরা যায় না, সেটা হচ্ছে বেসিক্যালি ইকো ট্যুরিজম। এটা ইউরোপিয়ানদের মধ্যে এই ব্যাপারটা অনেক কাজ করে, মানে উন্নত দেশের লোকজন লোকজন ইকো আমাদের বাংলাদেশেও আছে, তবে আমাদের বেশিরভাগই হচ্ছে যে মাস ট্যুরিজমে আমরা অভ্যস্ত। এবং ইকো ট্যুরিজম আপনাদের ডিসকারেজ করে যে হচ্ছে যে আপনি হচ্ছে খুব বেশি লোকজন যেন মাস ট্যুরিজম না হয়ে যায়, তাহলে এনভায়রনমেন্টের ক্ষতি হবে, মানুষ বেশি কনজিউম করবে, তারপরে পরিবেশ দূষণ হবে। আপনি বান্দরবান, খাগড়াছড়ি বা বান্দরবানের গহীন, একবারে পাহাড়ের গহীন অরণ্যে এই, তারপরে ওই যে লেকের ধরে বা নদী ধরে ভ্রমণের কথা মাথায় রাখেন, তখন আপনি ইকো ট্যুরিজমের আইডিয়াটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখেন আমি হচ্ছে, মানে এটা একটা আইডিয়া বললাম, আরো অনেক কিছু আছে, নেপালে আছে বা অন্যান্য পৃথিবীর অনেক জায়গায় আছে, মানুষ ইকো ট্যুরিস্ট আছে অনেক। খেয়াল করেন, তাহলে এই যে কম্প্রিহেনশনটা খেয়াল করেন, আমি কতগুলা জায়গায় হলুদ দাগ দেওয়ার চেষ্টা করছি যে আপনাদেরকে এই জিনিসগুলো আপনারা নাও বুঝতে পারেন, বা এই অর্থগুলো আমার বোঝা দরকার, এই জন্য এগুলো হলুদ দাগ করে দেওয়া হয়েছে। খেয়াল করেন, প্রথমে এখন হচ্ছে একটু কানেক্ট থাকতে হবে, মানে আপনারা হচ্ছে যে আমার সাথে কথা বলতে থাকবেন, আর হচ্ছে যে কম্প্রিহেনশন বোঝার চেষ্টা করেন। কেউ হচ্ছে যে ডিকশনারি দেখে বা হচ্ছে যে মোবাইল দেখে কোনো কিছু বের করার দরকার নাই, আপনি পারলে পারবেন, না পারলে নাই। কারণ মোবাইল দেখে বা ডিকশনারি দেখে আমরা বললেন বা গুগল সার্চ করে বললেন, কোনো লাভ নাই। মানে আপনি পারলেন, আমি আমি জানলাম, আমি কিন্তু আপনার নামও হয়তো মনে রাখবো না, বা কে কি করলো এই, যদি কোনো মানে ইয়ে না, আপনি আপনি চিন্তা করবেন আপনার নিজের উপকার কিভাবে হয়, আপনি এখান থেকে আইডিয়াটা গেস করতে পারেন কিনা অর্থ, তাহলে পরীক্ষার হলে আপনার লাভ হবে। ঠিক আছে? কি দেখতে পাচ্ছেন না কামরুল হাসান শুভ? কারো কি দেখতে সমস্যা হচ্ছে? আমি তো বুঝতেছি না যে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না কেন, বুঝলাম না। কেউ কেউ দেখবে, কেউ দেখবে না, এটা তো হবে না। সবার দেখা যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে না তারা হচ্ছে আবার জয়েন করেন, এটা হওয়ার কথা না আর কি, স্ক্রিন না দেখা। এই যে আমি আর একটা ডিভাইসে জয়েন করছি, আমার ডিভাইসেও কিন্তু দেখাচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করছি। প্রথমে এবার শুরু করেন, আপনারা হচ্ছে চ্যাটে খুবই অ্যাক্টিভ থাকবেন, মনে রাখেন। প্রথমে এই ওয়ার্ডটার কি অর্থ কেউ পারেন? অফ শুট, আর হচ্ছে কাম ইনটু ইটস ওন, জানেন না? আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে। খেয়াল করেন, কম্প্রিহেনশনের প্রথম কাজ হচ্ছে যে আপনি এই যে যখন পড়বেন কোন প্যাসেজটা কি সম্পর্কে কথা বলছে, এটা হচ্ছে দাগাই ফেলা, এরকম একটা দাগ দিবেন কম্প্রিহেনশনে, বা দাগ না দিয়ে আপনি ওই প্যারার সাথে একটা জিনিস যুক্ত করে দিবেন। দেন এই প্যারা কি বলা হয়েছে? এই প্যারা বলা হয়েছে ইকো ট্যুরিজমটা আসলে কি, ইকো ট্যুরিজমটা কি। এই যে আমি এই জন্য এখানে দিয়ে দিছি এটা। আপনাদের প্রথম কাজ হচ্ছে যে প্রশ্ন পড়ে ফেলা, সেকেন্ড কাজ হচ্ছে যে প্রত্যেক প্যারা, এটা কিন্তু একটা প্যারা, ওই প্যারাতে কি বলছে এটা একটা হিন্টস দিয়ে রাখা, সাইডে দিয়ে লিখে রাখা যে এখানে এটা বলছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড হইলো এরপরে ওই প্যারাটা পড়া শুরু করা। আসেন আমরা প্যারাটা পড়া চেষ্টা করি। An offshoot of an environmental movement of the 1970, ecotourism has come into its own over the past 2 decades. আচ্ছা, আমি এটার অর্থ অবশ্যই বলবো, কিন্তু বলার আগে কেউ কি আছেন এই অংশটা বুঝছেন? শুধু এই প্রথম সেন্টেন্সটা, কারণ এই সেন্টেন্সটা কিন্তু আমি আগের ক্লাসে উদাহরণ হিসেবে আনছিলাম, ওই যে যখন ক্লজের ক্লাস নিয়েছিলাম তখন। কেউ কি বলতে পারবেন এটা, মানে হচ্ছে যে এটা কি বলেছে? এটা কেউ চাইলে মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন, অসুবিধা নাই। আপনারা যত বেশি অ্যাক্টিভ হবেন, মানে এটা নিয়ে কথা বলবেন, তত বেশি আমি হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ হব। আর যদি না হন, আমি আমার মতো পড়াই দিয়ে যাব, কিন্তু ইন্টারাকশন হইলে ভালো হবে। ইন্টারাকশন হইলে মানে ইয়া ক্লাস নিতে, মানে ক্লাস নিতে ভাল লাগবে, বা আপনাদের আপনারা যদি জয়েন করেন আলোচনায়, সাথে সাথে আপনি নিজে নিজে চ্যাট অন করে কথা বলা শুরু করে দিতে পারবেন। এখানে লোকজন খুব বেশি নাই তো, আপনি নিজে নিজে চ্যাট ইয়া মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন, অসুবিধা নাই। নিজের স্বরূপে ফিরে আসা, কাইন্ড অফ সিউলি। আচ্ছা, সম্ভবত অনেকে পারবেন না, আমি হচ্ছে যে আবার ইয়া করার চেষ্টা। এন অফশুট, অফশুট মানে হচ্ছে যে এখানে রেজাল্ট। আচ্ছা, তাহলে এন অফশুট অফ এনভায়রনমেন্টাল মুভমেন্ট, মানে 1970 সালের যে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, মানে 1970 সালের যে পরিবেশ,
আন্দোলন, সেটার অংশ হিসেবে ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু ইটস ওন ওভার দ্য পাস্ট 2 decades, গত 2 দশক ধরে। আচ্ছা, an offshoot of an environmental movement of 1970, ecotourism have come into its own. Come into its own মানে হচ্ছে যে অ্যাকমপ্লিশমেন্টের একবারে চূড়ায় পৌঁছানো, হ্যাঁ। কিন্তু এখানে আরো সোজা করে বললে আপনি হচ্ছে এটা যে বিকাম মোস্ট পপুলার, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, হ্যাঁ, এটা একটা অর্থ হইতে পারে গত 2 দশক ধরে। তাহলে আচ্ছা, আমি কলেজে একটু আপনাদের চ্যাটটা দেখি। আচ্ছা, আচ্ছা, as a result of environmental movement of the 1970 ecotourism, তাহলে এই যে অংশটা, এটা খেয়াল করেন, এই হচ্ছে যে একটা ফ্রেজ, এই ফ্রেজটা হচ্ছে যে an offshoot of the environmental movement of এত, এই এই কথাটা যা ইকোট্যুরিজম ও তা, এটা কাইন্ড অফ হচ্ছে যে আপনার, আমরা যে অ্যাপোজিশন বলি, কাইন্ড অফ অ্যাপোজিশন বলতে পারেন। ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু ইটস ওন, মানে ইকোট্যুরিজম হ্যাজ বিকাম পপুলার বা হ্যাজ গট মোস্ট পপুলার ওভার দ্য পাস্ট 2 decades, গত 2 দশক ধরে এটা হচ্ছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এরপরের সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে এই যে ক্লজের ক্লাস করাইলাম আপনাদেরকে, এই যে অ্যাপোজিশন করানো হয়েছে, তারপরে কিভাবে নন ফাইনাইট ভার্ব ইউজ করে আপনার সেন্টেন্স বড় করতে হয়, পুরাটা এই সেন্টেন্সে চলে আসছে। দেখেন, এটা যদি আপনি বুঝেন, আপনি নিজেও ভালো সেন্টেন্স লিখতে পারবেন। এটা শুধু কম্প্রিহেনশন পড়ানো না, সেন্টেন্সও বুঝানো যে এই সেন্টেন্সটা কিভাবে হইলো। ঠিক আছে, খেয়াল করেন। থ্যাঙ্কস টু, কেউ বলতে পারবেন থ্যাঙ্কস টু মানে কি? ডিউ টু। আপনারা চ্যাটে অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, এদিকে এদিকে একটু, বা ফোন মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন। ডিউ টু অ্যান ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ইস্যুস সাচ এজ ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু অ্যান ইনক্রিজিং অ্যাওয়ারনেস, অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে বিভিন্ন পরিবেশ ইস্যু নিয়ে, যেমন হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। দেখেন, এই যে এটা, এই যে এটা বললাম ক্লাইমেট চেঞ্জ, এটার সাথে আরো কিছু আছে, অ্যালং উইথ বা কম্বাইন্ড উইথ হাই ডিমান্ড এবং ইউরোপিয়ানদের মধ্যে অনেক হাই ডিমান্ড, এবং নর্থ আমেরিকানদের মধ্যে, নর্থ আমেরিকান ট্রাভেলার্স এবং ইউরোপিয়ান ট্রাভেলারদের মধ্যে হাই ডিমান্ড কি নিয়ে? ফর আনস্পয়েলড লোকেশন। আনস্পয়েলড মানে হচ্ছে ওই সব জায়গা বা প্লেস যেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা কোনো চেঞ্জ দ্বারা ধ্বংস হয়ে যায় নাই, মানে এটার অরিজিনাল ফর্মে আছে, এটা বোঝাচ্ছে আনস্পয়েলড। এটা প্রত্যেকটার অর্থ এখানে দেয়া আছে। এই যে দেখেন, অফশুট মানে হচ্ছে বেসিক্যালি রেজাল্ট, কাম ইনটু ওয়ান মানে টু রিচ ডিজায়ার্ড লেভেল অফ অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে পপুলার। থ্যাঙ্কস টু মানে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, বা থ্যাঙ্কস টু এখানে একটা উদাহরণে দেয়া আছে। তারপরে হচ্ছে আপনার এই যে আনস্পয়েলড মানে হচ্ছে নট মার্ড, মার্ড মানে নট ডিস্ট্রয়েড বাই ডেভেলপমেন্ট দ্বারা, বা কোন ডিস্ট্রয়েড হয় না। আনচেঞ্জ, প্রিজার্ভড, আনটাচড মানে প্রথমে যেভাবে ছিল ওইভাবেই আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বললাম যে এটার কারণে, মানে বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুজের কারণে, ইস্যুজের না সতর্কতা তৈরি হওয়ার কারণে, যেমন ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল ইস্যুগুলোর মধ্যে একটা কথা বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবং আরেকটা বলা হচ্ছে এটার সাথে কি আছে, এটা অ্যালং উইথ, টুগেদার উইথ, কম্বাইন্ড উইথ, অ্যাকম্পানিড বাই, এটা দিয়ে আমি হচ্ছে যে সাবজেক্টকে আরেকটু বড় করে সাবজেক্টের লেজ লাগাইতে পারি। তাহলে কম্বাইন্ড উইথ মানে ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান ট্রাভেলার্সদের মধ্যে আনস্পয়েলড লোকেশন নিয়ে একটা হাই ডিমান্ড, উচ্চ চাহিদা আছে, এটা একটা কারণ। এটার পরে অথেন্টিক কালচারাল এক্সপেরিয়েন্সের কারণে, মানে হচ্ছে একবারে পিওর কালচারাল এক্সপেরিয়েন্স পাবেন আপনি। আপনি যদি একবারে পাহাড়ের গহীনে যান, ওইসব মানুষের সাথে মিশেন, আপনি ওদের কালচারটার প্রতি রেসপেক্ট রাখেন এবং তাদের সাথে মিশেন, আপনি কালচারাল একটা অথেন্টিক এক্সপেরিয়েন্স পাবেন। আমি বারবার পাহাড়ের কথা কেন বলতেছি, এটা যেন আপনি মিলাইতে পারেন যে আমি ইকোট্যুরিজম আসলে কি বলতেছি, ইকোট্যুরিজমের কথা। তারপর রিক্রিয়েশনাল চ্যালেঞ্জেস, এখানে অনেক রিক্রিয়েশনাল চ্যালেঞ্জ আছে। মানে ধরেন আপনি গেলেন কক্সবাজারে, একটা ভালো হোটেলে উঠলেন, সমুদ্রে দাপাদাপি করলেন, মজা করলেন, আবার চলে আসলেন। কিন্তু এখানে যখন ইকো ট্যুরিজমের ব্যাপার আসবে, তখন একটা রিক্রিয়েশনাল চ্যালেঞ্জ থাকবে ওখানে, অত মানে ইজি না আর কি। এই যে এই কথাগুলা এটার সাথে যুক্ত হইছে, অ্যালং উইথ দিয়ে আমরা জানি যে রহিম, বলি না রহিম অ্যালং, কমা দিয়ে দিলাম, অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এরকম আমরা বলি না, সরি হার না, হিজ হবে, হিজ ফ্রেন্ডস। এই যে এই কথাটারে জাস্ট এখানে বড় করছে, এই কমা শেষ,
কমা শেষ করে দিলাম। এই যে রহিম along with his friends, এখানে মনে রাখেন যে এই যে ক্লাইমেট চেঞ্জ কম্বাইন্ড উইথ হাই ডিমান্ড এইগুলা যুক্ত করবে, একই জিনিস, জাস্ট ওরা একটু লম্বা করছে। এবার করার পরে এই যে দেখেন এটা তো এই যে একটা, আপনাদেরকে ট্রান্সলেশন করানোর সময় আমি বলছি যে বাক্যের প্রথমে যদি কোনো ফ্রেজ থাকে কমাযুক্ত লম্বা ফ্রেজ, এটাকে প্রথমে ট্রান্সলেট করতে হয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই যে লম্বা ফ্রেজটার পরে, এই যে লম্বা ফ্রেজটার পরে লম্বা ফ্রেজের যে লাস্ট অংশটা, এটারে আমি বর্ণনা দিছি কি দিয়ে, আর একটা নতুন নতুন তথ্য দিয়ে। এরপরে এটা যুক্ত করার পরে এরপরে আমরা হচ্ছে বেসিক্যালি সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে, ইকো ট্যুরিজম, বুঝছেন, ইজ গ্রোয়িং এট আ রেট অফ 20% অ্যানুয়ালি, বছরে প্রায় 20% করে বা 20% হারে বাড়ছে। এবার এটা আপনার মনে আছে যে আমরা প্রচুর উদাহরণ করাইছি আপনাদেরকে এটা দিয়ে, যে ক্লজ আর ফ্রেজের ক্লাসে। আপনি যখনই কোনো সেন্টেন্স বড় করতে যাবেন নন ফাইনাইট দিয়ে শুরু করবেন, এই যে এটা মেকিং ইট ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর ইন দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। প্রতি বছর যেহেতু এই যে ইকো ট্যুরিজম কি প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটারে মেকিং ইট ফাস্টেস্ট গ্রোয়িং, সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেক্টর, খাত কি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, ট্যুরিজম শিল্পে। এটা ট্যুরিজম শিল্পে কি কি হয়ে দাঁড়িয়েছে, ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর, সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত হয়ে দাঁড়িয়েছে, বা এটাকে এই বাড়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এই সেন্টেন্সটাকে আমি আলাদা করে একবার লেখার চেষ্টা করছি বড় করে, যে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এই অংশটা একটা কালার করা হয়েছে, এটা একটা ফ্রেজ, কোন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল বলতে পারেন। কেন অ্যাডভার্বিয়াল? কারণ বুঝাইছে, থ্যাঙ্কস টু, ডিউ টু, ওই যে অ্যাডভার্ব অফ ক্ল, এটা হচ্ছে কারণ। যত ধরনের বিকজ টিকজ আছে আমরা পড়ছি না, অ্যাডভার্ব অফ রিজন, ওই যে ওইটা। এটার পরে এই যে লাস্টে যে সাবজেক্টটা আছে এটার সাথে আমি অতিরিক্ত আরো সাবজেক্ট যুক্ত করছি, কাইন্ড অফ ধরেন এন্ড দিয়ে আর কি, কম্বাইন্ড উইথ মানে এন্ড। এই যে এটার জাস্ট লম্বা করলাম, লম্বা করে এটা কতদূর পর্যন্ত আসছে, এই যে এইটুক পর্যন্ত আসছে, এই যে এটা লম্বা, এটা লেজ। এটাই বেসিক্যালি হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের বাড়তি অংশ। ক্লাইমেট চেঞ্জের সাথে আর কি কি আছে, এরপরে শুরু হইলো কি, এটা একটা এই যে হলুদ করা, এটা এটা হচ্ছে একটা সেন্টেন্স, শেষ হইলো সেন্টেন্স, এটা শেষ হওয়ার পরে আমি নন ফাইনাইট দিয়ে এটাকে বড় করলাম, মানে এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, অতিরিক্ত, এটা বাদ দিলেও সেন্টেন্স হবে। আবার এই কম্বাইন থেকে শুরু করে এই অংশটা যদি আমি বাদ দিয়ে দেই, আবার মুছে দেই যেন আপনারা বুঝতে পারেন। আবার দেখেন এই যে কম্বাইন থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দেই, তাইলেও সেন্টেন্স হবে, এই যেটা বাদ, তাইলেও সেন্টেন্স। দেখেন থ্যাঙ্কস টু অ্যান ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ইস্যুস সাচ এজ ক্লাইমেট চেঞ্জ, ইকোট্যুরিজম ইজ গ্রোয়িং এট আ রেট অফ 20% অ্যানুয়ালি, সেন্টেন্স শেষ। এই যে এই দুইটা দিয়ে সেন্টেন্স শেষ, এটা আর এটা দিয়ে, দুইটা হলুদ দিয়ে। কিন্তু এই যে এটাতে আমি কি করলাম, একটা লেজ লাগানোর চেষ্টা করলাম, এটাও একটা লেজ, মানে এই সাবজেক্টের সাথে অতিরিক্ত তথ্য। এই সেন্টেন্সের স্ট্রাকচার কি সবাই বুঝতে পারছেন কি হয়েছে এখানে? এখানে যে নন ফাইনাইটের কাজ হয়েছে, এখানে যে সেন্টেন্স বড় করা হয়েছে, এটা যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ রিজন, তারপরে এটা হচ্ছে বেসিক সেন্টেন্স। এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? এই সেন্টেন্সের স্ট্রাকচার কত বড় সেন্টেন্স? সবাই ইয়েস বললে আমি পরের সেন্টেন্সে যাব। বাকিরা কই? বাকিরা বলেন। বুঝা গেলে এবার আসেন, এবার আসেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবার আসেন, এবার আসেন এই যে এখানে দ্য ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি, এই যে একটা সোসাইটির কথা বলা হয়েছে, তারা ডিফাইন্স ইকো ট্যুরিজম, তারা এই ইকো ট্যুরিজমকে কি সংজ্ঞায়িত করছে কিভাবে, খুব ইম্পর্টেন্ট লাইন। এই যে আপনারা ডেফিনেশন চাইছে না, এই যে ডিফাইন, এই যে এটা আমার কিওয়ার্ড, দাগাই ফেলেন, সাথে সাথে কি দিবেন, দাগ দিয়ে দেন, ডিফাইন। এই যে ইকো ট্যুরিজম হচ্ছে, ইকো ট্যুরিজম করা ডিফাইন করছে, ইকো ট্যুরিজম অ্যাজ ইকোনমিক্যালি সাস্টেইনেবল, অর্থনৈতিকভাবে টেকসই, ইকোলজিক্যালি সংবেদনশীল, পরিবেশগতভাবে সংবেদনশীল, এন্ড কালচারালি, হ্যাঁ, সংস্কৃতিগতভাবে অ্যাকসেপ্টেবল। এই হচ্ছে ইকো ট্যুরিজমের একটা সংজ্ঞা, কে দিছে? আইএস, ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখেন এই যে এই সেন্টেন্সটা ক্লোজলি রিলেটেড ইজ দ্য
concept of ecotourism identified in our common future. The Brundtland Commission's report to the 1987 World Commission on Environment and Development that meets the needs of the present without compromising the ability of future generation to meet their own needs. একটু মনে হইতে পারে কঠিন, আসলে মোটেও কঠিন না, এটা পুরা পান্তাবাদ। জাস্ট আমরা এই অংশটা একটু দাগায় রাখলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখেন এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, কেউ বলতে পারবেন? এই সেন্টেন্সটার এই অংশটা, জাস্ট এই অংশটা, এই অংশটা বলেন সাবজেক্ট কোনটা? কোনো আওয়াজ নাই। ইকো ট্যুরিজম কই? ইকো ট্যুরিজম তো এখানে নাই, কোত্থেকে পাইলেন মাসুম বিল্লাহ? এটা ইনভার্সন, ভেরি গুড সিফাত, চমৎকার। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ট্যুরিজম ইকো ট্যুরিজম, ভেরি গুড, যারা শেষে দিয়েছেন সবার হয়েছে। দেখেন এটা জাস্ট আমি উল্টাই দিছি সেন্টেন্সটা। ওই যে বলে না অ্যাওয়ারনেস ইজ দ্য মেইন ইস্যু, বা মানে সরি অ্যাওয়ারনেস না, মানে বিউটিফুলি সি, এই টাইপের একটা সেন্টেন্স করা যায়, মানে অ্যাডজেক্টিভটা প্রথমে নিয়ে আসা যায় জোর দেওয়ার জন্য। অ্যাডভার্বকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি সেন্টেন্সে জোর দেওয়ার জন্য। এখানেই তো সে গেল, হিয়ার কামস অ্যাঞ্জেলিনা জলি, এখন স্টেজে আসবেন অ্যাঞ্জেলিনা জলি, বা সে রুমের ভিতরেই ঢুকলো, ইন দ্য রুম এন্টার্স শি, বা এন্টার শি, মানে একটু উল্টাই দেয়া, ইনভার্সন। আমরা ইনভার্সনের একটা ওই যে গ্রামারের একটু জোর, মানে একটু উল্টা পাল্টা সেন্টেন্সের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যদি আর একটা অতিরিক্ত ক্লাস হয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন। যাই হোক, যারা এটা বুঝেন নাই এই সেন্টেন্সটা এইভাবে পড়ার চেষ্টা করেন। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ট্যুরিজম, টেকসই যে ট্যুরিজম, সাস্টেনেবল লাস্টিং যে ট্যুরিজম, হ্যাঁ পর্যটন, ইজ ক্লোজলি রিলেটেড, কিসের সাথে রিলেটেড? এরপরে এবার এটা উল্টা করি পড়ি আমরা, ক্লোজলি রিলেটেড ইজ দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ট্যুরিজম। সাস্টেনেবল ট্যুরিজম কেন এটা পরে দিছে? এই যে এটারে আমরা এইখানে এখন এটার সম্পর্কে তথ্য দিচ্ছি। কি তথ্য দিচ্ছি? আইডেন্টিফাইড আওয়ার কমন ফিউচার। এই আওয়ার কমন ফিউচার কি? আওয়ার কমন ফিউচার হচ্ছে একটা রিপোর্ট, ব্রাটল্যান্ড কমিশনের একটা রিপোর্ট হয়েছে 1987 সালে। হ্যাঁ, এটারে বলে ব্রাটল্যান্ড কমিশন রিপোর্ট টু 1978 ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট, এটা হচ্ছে একটা রিপোর্টের নাম। এই রিপোর্টে এটার নাম হচ্ছে আওয়ার কমন ফিউচার। এখানে কি বলা হয়েছে? ডেভেলপমেন্ট, যেই উন্নয়নটা মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট, বর্তমানের চাহিদা পূরণ করবে, উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। ভবিষ্যৎ জেনারেশন যেন তাদের চাহিদা পূরণ করতে পারে এবং বর্তমানেও, মানে বর্তমানের নিডসও কি হবে? মিট করবে। বর্তমানের আমি চাহিদা পূরণ করব, কি কম্প্রোমাইজ না করে, ভবিষ্যতে জেনারেশনের যেন কোনো অসুবিধা না হয় তাদের ডিমান্ড পূরণ করতে। এটাকেই বলা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেইনেবল ট্যুরিজম, মানে ওই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার দেখেন আওয়ার কমন ফিউচারটা বেসিক্যালি কি? আওয়ার কমন ফিউচার হচ্ছে অলসো নোন অ্যাজ ব্রাটল্যান্ড রিপোর্ট, এটার আরেকটা নাম হচ্ছে ব্রাটল্যান্ড রিপোর্ট। এটা পাবলিশ হয়েছে অক্টোবর 1987 সালে। কে পাবলিশ করছে? ইউনাইটেড নেশনস থ্রু দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এই রিপোর্টটা পাবলিশ করছে। দিস পাবলিকেশন ওয়াজ ইন রিকগনিশন অফ গ্রো হারলেম ব্রাটল্যান্ড। আগে নরওয়েজিয়ান প্রাইম মিনিস্টার যে ছিল এবং চেয়ার ছিল ওয়ার্ল্ড কমিশনের অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের, তার রিকগনিশনে এটা করা হয়েছে। এখন আওয়ার কমন ফিউচারের কিছু ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনারা বাসায় পড়বেন, এখানে আমি দিয়ে দিছি। মানে ইকো ট্যুরিজমটা বেসিক্যালি, ইকো ট্যুরিজম ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য অ্যানাদার আইডিয়া, যেটা হচ্ছে সাস্টেইনেবল ট্যুরিজম। হোয়াট ইজ সাস্টেইনেবল ট্যুরিজম? দ্যাট ইজ ইকো ট্যুরিজম। মানে ইকো ট্যুরিজম হচ্ছে এরকম ট্যুরিজম যেই ট্যুরিজমের মাধ্যমে মানে আপনার পরিবেশের কোনো ক্ষতি হবে না, আপনি কালচারালি সেন্সিটিভ থাকবেন, অন্য কালচারের লোকদের প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন, আপনার মধ্যে একটা রিক্রিয়েশনাল চ্যালেঞ্জ থাকবে, হ্যাঁ, এবং আপনি পরিবেশের কোনো ক্ষতি করবেন না, মানে জিনিস অপচয় বা নষ্ট কম করবেন। দ্যাট ইজ সাস্টেইনেবল। আশা করি বুঝা গেছে। এইখানে এই রিপোর্টের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাজ আ ওয়ে অফ ডেভেলপিং, যেটা হচ্ছে যে মানে এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়েছে যে যেটা আপনি প্রেজেন্টের চাহিদা মিট করবেন, ভবিষ্যতের জেনারেশনের
চাহিদা মিট করার সাথে যেন কম্প্রোমাইজ না হয়ে যায়, এটা। এই অংশটা আমি একটু পড়াই দিই, নাহলে আপনারা প্রশ্ন আনসার দিতে ভুল করবেন। রিলেশন টু ইকো ট্যুরিজম, এটার সাথে ইকো ট্যুরিজমের রিলেশনটা কি, কমন ফিউচার। সেটা হচ্ছে যে ইকো ট্যুরিজম ফলোজ দ্য আইডিয়া বাই ফোকাসিং অন ট্যুরিজম দ্যাট ইজ গুড ফর দ্য ইকোনমি, গুড ফর দ্য এনভায়রনমেন্ট। মানে ইকো ট্যুরিজম ফলোজ দ্য আইডিয়া বাই ফোকাসিং অন ট্যুরিজম, তারা ওই ট্যুরিজমের উপর ফোকাস করে যেটা হচ্ছে আমাদের ইকোনমির জন্য ভালো, এনভায়রনমেন্টের জন্য ভালো, এবং লোকাল কালচারের প্রতি, মানে ইন্ডিজিনাস কালচার যেটা আছে, লোকাল কালচার, হ্যাঁ, ট্রাইবাল কালচার, ধরেন আমি ট্রাইবাল কালচার বলছি, কিন্তু এটা হইতে পারে রিমোট কোন এরিয়ার লোকাল কালচার, সেটার প্রতি সম্মান প্রদর্শন, রেসপেক্টফুল থাকা। দিস এনশিওরস দ্যাট ট্যুরিজম ক্যান কন্টিনিউ টু বেনিফিট পিপল এন্ড প্লে। আচ্ছা, আর বাকিটা লাগবে না। এই অংশটা রাইখা আমি হচ্ছে যে এই প্রথম প্যারাটা শেষ করলাম। প্রথম প্যারাটা সবাই চোখ বুলাইতে থাকেন, আজান দিচ্ছে। আসেন তাহলে এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার না সবার? আমরা একটু ডিটেইল করে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াচ্ছি, যেন আপনি এই ওয়ার্ড গুলাই ঘুরে ফিরে আবার অন্য জায়গায় আসবে। আচ্ছা, তাহলে এটা গেল অর্থ এখানে দেয়া আছে। আওয়ার কমন ফিউচার কি, এটা আমি ব্যাখ্যা দিয়ে দিছি। এটা এটা কি মুছে দেওয়ার দরকার আছে নাকি এভাবে থাকবে? মুছে দিব লাল ইয়াগুলা, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা আসেন এরপরে পরের। দেখেন, এর মনে আছে আপনাদের প্রশ্নে আমরা পড়ছিলাম যে ইকো ট্যুরিজম প্রিন্সিপালস। আপনার ডিরেক্ট আনসার এখানে দেয়া থাকবে না, আপনারা গেস করতে হবে আনসার। হ্যাঁ, এখান থেকে আনসার বের করতে হবে। তা আমি বাংলা এই জন্য বলে দিচ্ছি যে আপনি আনসার যেন গেস করতে পারেন। আবার দেখেন, আমি এখানে বলে দিছি এই প্যারাটার নাম তো, আগের প্যারাটার নাম তো ডেফিনেশন, এই প্যারাটার নাম কি হবে? এই প্যারাটার নাম হচ্ছে ডিফারেন্স। মাস ট্যুরিজম থেকে ইকো ট্যুরিজম কিভাবে আলাদা, এটা এই প্যারায় বলা হয়েছে। তাহলে আপনি যখন আনসার করবেন, যখন আপনারা এরকম কোনো প্রশ্ন করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই প্যারার মধ্যে আনসার আছে। বুঝা গেছে? আবার অনেক সময় এরকম আনসার হইতে পারে যে আপনার টোটাল কম্প্রিহেনশনের উপর আইডিয়া করে আনসারটা দিতে হবে, এরকম হইতে পারে। যদি ডিরেক্ট হয় তখন এটা আপনার কাজে লাগবে। তাহলে প্রিন্সিপালসটা ইম্পর্টেন্ট। তাহলে ইকো ট্যুরিজমের প্রিন্সিপালস ক্লিয়ারলি ডিস্টিংগুইশ ইট, এটাকে আলাদা করে। কিসের থেকে আলাদা করে? ফ্রম কনভেনশনাল মাস ট্যুরিজম। মানে আমাদের যে কনভেনশনাল, রেগুলার, ট্রেডিশনাল মাস ট্যুরিজম থেকে এটাকে আলাদা করে এটার প্রিন্সিপালস গুলা। তাহলে এটার প্রিন্সিপালস গুলা কি কি প্রিন্সিপালস আছে, নীতিমালা, যা নীতি আছে যে এটা অন্য ট্যুরিজম থেকে, মাস ট্যুরিজম, কক্সবাজারের ট্যুরিজম থেকে আমাদেরকে আলাদা করে। এই কোন কোন নীতি ওটা ওইখানে বলা আছে, আবার পার্থক্য গুলো বলা আছে। তাহলে আপনি আর দ্বিতীয় আনসার পেয়ে গেলেন। ইনস্টিড অফ ক্লাসিক টুরিস্ট মক্কাস, ক্লাসিক টুরিস্ট বলতে বোঝানো হয়েছে যে মক্কায় তো পৃথিবীর সব জায়গা থেকে অনেক লোক যায়, এটার মাস ট্যুরিজমের মতো কাইন্ড অফ। তো বেসিক্যালি এখানে ধর্মীয় কথা বলা হইতেছে না, এটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে মক্কাটা এখানে। তো এই মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে যে বোঝানোর জন্য যে যে প্রচুর মানুষ ওখানে ভিজিট করে। এটা ইনস্টিড অফ, এটার পরিবর্তে, ওই যে ওরকম মাস ট্যুরিজমের পরিবর্তে ইকো ট্যুরিজম সিক্স আউট। ইকো ট্যুরিজম, আমি একটু ইয়াটা খুলছি, মানে এখন কি একটু দেখেন তো কথা বোঝা যাচ্ছে কিনা, এটাতে একটু সমস্যা হচ্ছে তো? ঠিক আছে, দেখেন একজন বলেন একটু, মানে উপরের কাভারটা খুলে ফেলছি তো এই যে মাইক্রোফোনের। ঠিক আছে, ওকে, ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসেন, ইকো ট্যুরিজম সিক্স আউট রিমোট লোকেশনস। খেয়াল করেন এই যে প্রিন্সিপালস গুলো দেখেন, ইকো ট্যুরিজম সিক্স আউট, এটা হবে কোথায়? রিমোট লোকেশনে উইথ স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেখানে স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত সুরক্ষা থাকবে, কঠোর পরিবেশগত সুরক্ষা। এন্ড অপারেটস অন এ স্মল স্কেল, এটা ছোট স্কেলে অপারেট করা হবে। মানে হচ্ছে এরকম না যে কক্সবাজারে আসছে প্রচুর হোটেল, আমার লোকজন থাকবে, দূষিত করবে, বিচ নষ্ট করবে, ব্যাপারটা এরকম না। এটা স্মল স্কেলে, অল্প লোকজন গহীন অরণ্যে, গহীন পাহাড়ে যাবে, তারপর তারা এক্সপ্লোর করবে। বেশি লোক গেলে ওখানে পরিবেশের ক্ষতি হবে। টুরিস্ট, বিজনেস এন্ড লোকাল রেসিডেন্টস আর এনকারেজড এই ইকো ট্যুরিজমে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে মাক্কাস লোয়ার কেজ হলো কেন? সম্ভবত ওখানে লোয়ার কেজ দেয়া আছে আপনার এই যে মূল প্রশ্নে, হ্যাঁ, ওই জন্য। Tourist, business, and local residents are encouraged to minimize their impact on environment by recycling materials, conserving energy and water, safely treated human waste, and properly disposing of garbage, using alternative energy, and building in a manner that fits in a natural surroundings. খুবই ইম্পর্টেন্ট লাইন, ভালো করে খেয়াল করেন। তাহলে টুরিস্ট এবং যারা পর্যটক আছে, এবং যারা ওখানে বিজনেস করে, এবং যারা লোকাল বাসিন্দা আছে, তাদেরকে কি এনকারেজ করা হচ্ছে?
কমাইতে এনকারেজ করা হচ্ছে, উৎসাহিত। কি কমাবে? দেয়ার ইম্প্যাক্ট, প্রভাব, এনভায়রনমেন্টের উপর জন্য প্রভাব কম পড়ে। কিভাবে? নতুন কোন মানে বারবার কোন নতুন ম্যাটেরিয়ালস না এলে ম্যাটেরিয়ালসকে রিসাইকেল করতে হবে। এনার্জি মানে শক্তি, এনার্জি এবং কি পানি, এগুলারে কি করতে হবে? জ্বালানি এবং পানিকে কনজার্ভ করতে হবে। হিউম্যান ওয়েস্ট, মানুষের যে ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট এবং হচ্ছে যে ময়লা আবর্জনা এবং হিউম্যান ওয়েস্ট তো বুঝছেন কি, তাহলে এগুলাকে প্রপারলি ডিসপোজ করতে হবে, অল্টারনেটিভ এনার্জি ইউজ করতে হবে। বিল্ডিং ইন আ ম্যানার, বিল্ডিং ইন আ ম্যানার দ্যাট ফিটস ইন, কিসের সাথে ফিট করে? উইথ ন্যাচারাল সারাউন্ডিংস, মানে এমন ভাবে সবকিছু কি তৈরি করতে হবে যেটা ন্যাচারাল সারাউন্ডিংস এর সাথে ফিট করে। দ্য ফিনান্সিয়াল বেনিফিটস ফ্রম ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের অর্থনৈতিক বেনিফিট কি? অর্থনৈতিক বেনিফিট কি না, সরি, ফিনান্সিয়াল বেনিফিটসটা কার কাছে যাবে? আর পাসড অন টু দ্য কমিউনিটি। মানে আপনি যদি পাহাড়ি এলাকায় গহীন অরণ্যে, আমি পাহাড় কেন বলতেছি বারবার, আমি এটা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে যে ইকোট্যুরিজম হইতে পারে। ফিনান্সিয়াল যে বেনিফিটটা সেটা কার কাছে যাবে? কমিউনিটির কাছে যাবে, পাহাড়ি কমিউনিটির কাছে। থ্রো কনজারভেশন প্রজেক্ট এর মাধ্যমে যেতে পারে। তারপরে এমপ্লয়মেন্ট পার্টনারশিপের কাছে যেতে পারে। যেমন ধরেন আপনি একটা টুরিস্ট লোক অপারেটর, মানে আপনি ওখানে অপারেট করেন, কিন্তু আপনি হচ্ছে যে ওই যে লোকজন, লোকাল লোকজনদেরকে ওখানে এমপ্লয়মেন্ট করবেন বা তাদের সাথে পার্টনারশিপে আসবেন। লোকালদের পার্টিসিপেশন থাকতে হবে ডেভেলপমেন্টে। ওই অঞ্চলে যদি আপনি কোনো উন্নয়ন করেন, হ্যাঁ, উন্নয়ন বলতে ওই সিগনিফিকেন্ট উন্নয়ন না করেন, সেটাতে কার? লোকাল লোকজনের পার্টিসিপেশন থাকতে হবে, লোকাল লোকজনের চাকরি দিতে হবে, এবং কনজারভেশন প্রজেক্টের মাধ্যমে কমিউনিটির কাছে যেন বেনিফিটটা যায় সেটাতে খেয়াল রাখতে হবে। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য লোকাল রিসোর্স, লোকাল রিসোর্সের ম্যানেজমেন্ট কি হইতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্যারাতে বেসিক্যালি কি বলছে? মাস ট্যুরিজমের সাথে এটার পার্থক্যটা কি, এবং বেসিক ইকো ট্যুরিজমের প্রিন্সিপালটা কি, হ্যাঁ, আর হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিটটা কারা পাবে, কিভাবে পাবে। এই যে এখানে আমি সাইডে দিয়ে বলে দিচ্ছি, এটা এটা তো আর এখানে থাকবে না, আমি জাস্ট লিখে দিছি আপনাদের সুবিধার জন্য। এখানে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এখানে সংক্ষেপে লিখে রাখবেন, এখানে ডিফারেন্স বলা হয়েছে আর প্রিন্সিপালস বলা হয়েছে। কিসের প্রিন্সিপালস? ইকো ট্যুরিজমের প্রিন্সিপালস। এই যে সংক্ষেপে আপনি বুঝেন যে ইকো প্রিন্সিপালস, এটা বলে লিখে রাখলে হবে। ক্লাসিক টুরিস্ট মাক্কাস, এটা কি মানে কি? refer to a popular well-known tourist destination that attract large of visitors। এখানে মক্কা মানে ওই মক্কার কথা বলা হয় নাই, যে জন্য এটা বড় হাতে দেয় নাই। এটা বেসিক্যালি লার্জ টুরিস্ট, মানে যেই কোনো জায়গায় ক্লাসিক টুরিস্ট মক্কা হইতে পারে, যেমন কক্সবাজার। হ্যাঁ, দিস প্লেসেস আর ওপেন, হাইলি কমার্শিয়ালাইজড এন্ড ডেভেলপড, অফারিং মেনি অ্যামিনিটিজ অ্যাট্রাকশন টু ক্যাটার টু টুরিস্ট। এই কথাটা যখন পড়বেন তখন কক্সবাজারের কথা মনে রাখেন বা সিলেটের কথা মনে রাখেন, তাইলে বুঝবেন। আচ্ছা, এরকম আরো কি কি উদাহরণ আছে কক্সবাজার ছাড়া? যেমন প্যারিস আছে, নিউ ইয়র্ক আছে, রোম আছে, এগুলো ফেমাস। গ্রেট ওয়াল অফ চায়না আছে, ডিজনিল্যান্ড আছে, আইফেল টাওয়ার আছে। এগুলো হচ্ছে যে ক্লাসিক টুরিস্ট মক্কাস। দ্য টার্ম মক্কা ইজ ইউজ মেটাফোরিক্যালি, উপমা হিসেবে ইউজ হয়েছে। মক্কা মানে মক্কাই, মানে মক্কা শরীফ যেটা মক্কা। মেটাফোরিক্যালি মক্কাকে ইউজ করা হয়েছে টু ডিসক্রাইব এনি প্লেস, যে ওই প্লেস গুলো ব্যাখ্যা করার জন্য। কোন প্লেস? দ্যাট ড্রস মেনি পিপল, যেখানে অনেক লোকজন যায় ভিজিটে। নট নেসেসারিলি ইমপ্লাইং এনি রিলিজিয়াস সিগনিফিকেন্স, এটার কোনো রিলিজিয়াস সিগনিফিকেন্স নাই। বুঝা গেছে? এবার আসেন এই প্যারাতে আসলে কি বলা হয়েছে আমরা পরে বুঝবো, কিন্তু ইকো ট্যুরিজম কি প্রমোট করে, আর সো কল্ড ইকো ট্যুরিস্টরা কি করে, তারা কিভাবে ক্ষতি করে আমাদের। যেন আপনি যদি একবারে পাহাড়ের গহীন অরণ্যের লোকজন যাওয়ার ব্যবস্থা করে দেন, একটা শিপ টিপের আয়োজন করেন, লোকজন ইজিলি যাইতে পারে, তখন দেখবেন ওই গহীন অরণ্য আর গহীন অরণ্য থাকবে না, ওইটার মানুষ নষ্ট করে ফেলবে। এই কথাটা মাথায় রেখে আমরা এই প্যারাটা শুরু করি, তাহলে বুঝবেন ভালো। সিনোনিমাস উইথ গ্রিন ট্যুরিজম, তাহলে গ্রিন ট্যুরিজম আর ইকো ট্যুরিজম সিনোনিমাস। এই দেখেন, এই যে এই কথাটাও শিখেন, এটা আমার লেখাতে আমি অনেক ইউজ করছি রিসেন্টলি, যে আমি ডেইলি স্টারে যেসব লেখা লিখছি এই লেখাতে এই ব্যাপারটা ভালো করে আসছে। সিনোনিমাস উইথ ইকো ট্যুরিজম কি, এই যে এটার এখন ব্যাখ্যা দিচ্ছি, এই সাবজেক্টের কাইন্ড অফ কি এক্সটেনশন এটা।
মানে এটা সম্পর্কে আমি কিছু একটা বলে পজিটিভের মতো বলে এরপরে ওই সাবজেক্টটা শুরু করলাম, মানে সাবজেক্ট সম্পর্কে আগে তথ্য দিলাম। ওই যেমন ধরেন ওই যে এই উদাহরণটা কোথায় পাবেন, আমি যে একটা লেখা লিখছি যে আব্দুস সাত্তার মন্ডল নিয়ে, যে হাউ এ টিচার শুড বি, ওখানে দেখবেন। হ্যাঁ, মানে মনে বলা হয়েছে 21 পদক প্রাপ্ত একজন শিক্ষক লেখ বইলে আমি কমা দিয়ে আব্দুস সাত্তার মন্ডল এভাবে শুরু করছি। ঠিক একই রকম সিনোনিমাস উইথ গ্রিন ট্যুরিজম। গ্রিন ট্যুরিজম, ইকো ট্যুরিজম প্রমোটস কালচারাল সেন্সিটিভিটি, মানে কালচারালি আপনি সেন্সিটিভ থাকতে হবে, কালচারালি ওদের কালচার সম্পর্কে আপনার সম্মান থাকতে হবে, এবং কালচার, বিভিন্ন কালচারের মধ্যে যে ডিফারেন্স এবং সিমিলারিটি সেটা মানতে হবে আপনাকে, কালচারালি সংবেদনশীল এটারে বলে। এবং ওই ট্রেডিশনের প্রতি আপনি রেসপেক্টফুল থাকবেন। এটা প্রমোট করে, ইকো ট্যুরিজমের কাজই হচ্ছে এটা, এটারে প্রমোট করে। কিসের, কাকে প্রমোট করে? কালচারাল সেন্সিটিভিটি প্রমোট করে, রেসপেক্ট ফর ট্রেডিশনের প্রতি রেসপেক্ট এটাকে প্রমোট করে, ট্রেডিশন এন্ড কাস্টমস। কি জন্য, কি জন্য ইকোট্যুরিজম এটা প্রমোট করে? ইন অর্ডার টু অ্যাভয়েড, কি অ্যাভয়েড করার জন্য? দ্য কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, ওই এক্সপ্লয়টেশন গুলো অ্যাভয়েড করার জন্য যেটা হ্যাজ টার্ন ট্রাইবাল সেরেমনিজ ইনটু সাইড শোজ অ্যান্ড রেলিক্স ইনটু সুভেনিরস। এটাতে বলা হইতেছে যে মানে আপনি হচ্ছে যে পাহাড়ে যাবেন, যে তাদের যে আহ, বিভিন্ন সেরেমনি, যেমন ওই যে বিভিন্ন উৎসব আছে না, এই যে ইয়াদের আপনার চাকমা মারমা, হ্যাঁ, ওনাদের অনেক উৎসব আছে, তো ওই উৎসব গুলাকে আমি হচ্ছে যে একটা সেরেমনি সাইড শোর মতো দেখবো, এটা হবে না, ওটা ধারণ করতে হবে। যে তাদের যে স্মৃতি চিহ্ন গুলো আছে, বিভিন্ন রেলিক্স আছে, ওই রেলিক্স গুলাকে সুভেনিরে ইয়া না করে, মানে সুভেনিরে টার্ন না করে আমি হচ্ছে যে ওটারে ফিল করার চেষ্টা করব। এই কথাটা যারা বুঝেন নাই তাদের জন্য আমি এখানে একটা ব্যাখ্যা দিয়ে রাখছি, এই দেখেন। ট্রাইবাল সেরেমনিস ইনটু সাইড শো, এটা মানে হচ্ছে অথেন্টিক এন্ড সিগনিফিকেন্ট কালচারাল রিচুয়ালস যেগুলো আছে তাদের, ওই যে পয়লা বৈশাখে ওরা একটা উৎসব করে, তাদের ওদের নিজেদের উৎসব আছে। কেউ নাম বলতে পারবেন কোন উৎসবের? সাধারণ জ্ঞানে প্রচুর উৎসবের নাম পড়াইছে ট্রাইবালদের, বলেন তো কেউ একজন কয়েকটা উৎসবের নাম জানে? এই যে একজন বললো বৈশাখী, বিজু, চমৎকার, এই যে এগুলার কথা বলা হয়েছে। এই যে অথেন্টিক এন্ড সিগনিফিকেন্ট কালচারাল সাংগ্রাই, হ্যাঁ, রিচুয়ালস হ্যাভ বিন রিডিউসড টু এন্টারটেইনমেন্ট স্পেকটেকলস ফর টুরিস্ট, লুজিং দেয়ার অরিজিনাল মিনিং এন্ড রেসপেক্ট। ওই যে এটার অরিজিনাল মিনিং এবং রেসপেক্টটা কি সেটা না বলে এটা স্লাইড শোর মতো দেখা যাবে না। রেলিক্স ইনটু সুভেনির, সেটা মানে কি? স্যাক্রিড এন্ড হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট যে অবজেক্ট গুলা হ্যাভ বিন কমোডিফাইড, এগুলার কমার্শিয়ালাইজ করা হয়েছে এবং সোল্ড অ্যাজ keepsakes or mementos, stripping of their cultural and spiritual significance। বিভিন্ন পাহাড়ি জিনিসপত্র যেগুলো রেলিক, স্মৃতিচিহ্ন, হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট জিনিসপত্র আমরা কিনে আনি কি হিসেবে? সোভেনির হিসেবে সাজানোর জন্য বা সোভেনিরে দেখানোর জন্য। কিন্তু বেসিক্যালি এটার ধারণ করতে হবে যে এটার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। যেমন ধরেন এই যে এই আন্দোলনের সময় আমরা কি করছি? 32-এর বাড়ি পোড়াই দিছি। আমরা কি করছি? একদল লোক যারা হচ্ছে দুর্বৃত্ত, তারা হচ্ছে ঠিক আছে, আপনি এই শাসককে আপনি হচ্ছে যে স্বৈর শাসক বলতেছেন, তাদের শাসনে সমস্যা ছিল, তারা হচ্ছে অনেক ছেলে পেলে মেরে ফেলছে, এটাকে আপনি প্রতিবাদ করতে পারেন এবং ওই সরকারকে উৎখাতের জন্য আপনি চেষ্টা করতেই পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপনি তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারবেন না, আপনি তো এই যে শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করতে পারবেন না। তো ওই ওনার বাড়ি, এটা তো একটা সিগনিফিকেন্স বহন করে, সেটাকে আপনি পোড়াই দিতে পারেন না। যেন রাহুল আনন্দের বাড়ি, হ্যাঁ, ওই রাহুল আনন্দের ঘর থেকে ওরা বের করে দিয়েছে, ওর বাদ্যযন্ত্র গুলো পোড়াই দিচ্ছে, এটা তো এক্সট্রিমিস্ট আচরণ, এটা করা যাবে না, বুঝছেন? তো এই রেলিক্স গুলার সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, এটা বুঝতে হবে আপনাকে। কালচারাল সেন্সিটিভিটি মানে কি? কালচারাল সেন্সিটিভিটি মানে হচ্ছে আপনার ওই সচেতনতা এবং আন্ডারস্ট্যান্ডিং এন্ড রেসপেক্ট, কিসের প্রতি? ডিফারেন্স এবং সিমিলারিটিস বিটুইন কালচার, বিভিন্ন কালচারের মধ্যে যে পার্থক্য থাকবে এবং মিল থাকবে, এটার প্রতি আপনার রেসপেক্ট থাকতে হবে, এটা আপনার বোঝাপড়া থাকতে হবে, এটা সম্পর্কে আপনি সচেতন হইতে হবে। ইট ইনভলভস রিকগনাইজিং এন্ড ভ্যালুইং, এটা মানে হচ্ছে যে আপনি রিকগনাইজ করবেন, স্বীকৃতি দিবেন, ভ্যালু দিবেন, কিসের? ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ডস, প্র্যাকটিস, পার্সপেক্টিভ। এখন আপনার হিন্দুদের এই প্র্যাকটিস আপনার পছন্দ না, এটা হবে না, ওটা হিন্দুদের কালচার। হিন্দুরা আপনার মুসলমানদের এই গরু কাটা বা এই যে এটা পছন্দ না, এটা তাদের কালচার, এটার প্রতি অসম্মান দেখানো যাবে না। তাদের বৈশাখী, সাংরাই, বিজু উৎসব বা তাদের নানা ধরনের পোশাক আশাক, এটার প্রতি আপনি ডিসরেসপেক্ট করতে পারবেন না।
এই কালচারালি সেন্সিটিভ থাকতে হবে। মানে আমাদের সমস্যা হচ্ছে যারা ফান্ডামেন্টাল এক্সট্রিমিস্ট তারা হচ্ছে কালচারালি ইনসেনসিটিভ। এই কথাটা যদি বুঝা থাকেন তাহলে এই প্যারাটা বুঝবেন। আমার কথা বুঝা গেছে? তাহলে ইকোট্যুরিজম অলসো প্লেজ এ পলিটিক্যাল রোল ইন ইটস সাপোর্ট অফ হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি। তাহলে ইকোট্যুরিজমের কি আছে, এটা অবদান রাখে, একটা পলিটিক্যাল রোল আছে এটার, ইন ইট সাপোর্টস অফ হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি। তাহলে এই যে আপনি যদি সবার প্রতি সবার সম্মান দেখান, সবাইকে গুরুত্ব দেন, তখন এটা একটা ধরনের গণতন্ত্র তৈরি হয়। এখানে আপনি অন্যদের হিউম্যান রাইটস সাপোর্ট করতেছেন, এটাই এটার পলিটিক্যাল রোল। কিসের? ইকোট্যুরিজমের পলিটিক্যাল রোল। তারপর দেখেন, দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম ইজ এ প্রবলেম ইন ইটসেলফ। ইকোট্যুরিজম যে পপুলার হয়ে গেছে, আমি বুঝে বুঝে কামস ইনটু ইটস ওন, এটা যে পপুলার হয়েছে 70-এর দশকের পর থেকে, এটাই তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াইছে। বলে না, এই যে কি কি যেন তার নিজের জন্য ক্ষতিকর, একটা প্রাণী আছে না, প্রাণী তার এই জিনিসটা আমি এখন মনে পড়তেছে না, ওই যে একটা প্রবাদ আছে তো, হরিণ, হরিণ সম্ভবত, হরিণের যে সৌন্দর্য বা হরিণের মাংস তার নিজের জন্য, এই যে একটা ইয়াও আছে, প্রবাদও আছে সম্ভবত, এই যে ইয়ার মধ্যে আমাদের এই যে কি বলে এটাকে, চর্যাপদে বোধহয় আছে, আপনা মাংসে হরিণা বৈরি বা এই টাইপের কিছু একটা, আপনাদের মনে আছে? আমি ঠিকঠাক বলতেছি কিনা জানি না। ও আচ্ছা, আমার মনে আছে, ভেরি গুড। আপনা মাংসে হরিণা বৈরি, ঠিক এরকম এটাও কাইন্ড অফ, এই যে দেখেন ইকোট্যুরিজমের পপুলারিটিটা তার জন্য বৈরি। দ্য অরিজিনাল ইকো টুরিস্ট যারা ওয়ার ইন স্মল ইন নাম্বার, যারা অরিজিনাল ইকো টুরিস্ট তাদের সংখ্যা খুবই কম, কারণ তারা হচ্ছে ডিপলি কমিটেড টু, এই যে দেখেন, এই যে নাম্বারের কথা বলা হয়েছে না, নাম্বার সম্পর্কে তথ্য দিচ্ছে, ডিপলি কমিটেড টু কনজারভেশন, তারা এই যে সংরক্ষণের জন্য কমিটেড, পরিবেশ সংরক্ষণের জন্য অ্যাক্টিভলি এঙ্গেজ, কিসের সাথে এঙ্গেজ? ইন কালচারাল এক্সচেঞ্জ, কালচার সাংস্কৃতিক বিনিময়ে তারা হচ্ছে যে এঙ্গেজড। এট ওয়ান টাইম, একটা সময়ে দে ওয়ার উইলিং টু রাফ ইট, গো অফ দ্য বিটেন পাথ। এটা মানে কি? রাফ ইট অ্যান্ড গো অফ বিটেন পাথ, বাট নাও, মানে এক সময় তারা অনেক রাফ ইট, কষ্ট সহ্য করে এবং খুব চ্যালেঞ্জ নিয়ে দূর দূরান্তে চলে যাইতো, সেটাকেই বলা হচ্ছে বিটেন পাথ, গো অফ বিটেন পাথ এবং রাফ ইট। এটার অর্থ আমি দিয়ে দিছি এখানে, এই যে দেখেন, এটা মানে হচ্ছে দ্য অরিজিনাল ইকো টুরিস্ট আর প্রিপেয়ার টু এন্ডিউর ডিসকমফোর্ট। পাহাড়ের মধ্য দিয়ে যাবেন, লাঠি হাতে যাবেন, হ্যাঁ, আপনি হচ্ছে যে যে কোনো সময় গর্তে পড়ে যেতে পারেন, এটা ডিসকমফোর্ট আছে এক ধরনের। অ্যান্ড ভেঞ্চার আপনার লেস ট্রাভেলড এন্ড রিমোট এরিয়াস, যেখানে রিমোট এরিয়া, যেখানে কোনো দে আর নট সিকিং লাক্সারি আর কনভেনিয়েন্স, কক্সবাজারের দামি হোটেলে সাইমনে থাকবেন সেটা না, রেদার বরং ওয়ার মোটিভেটেড বাই ডিপ কমিটমেন্ট, কিসের প্রতি? কনজারভেশন, কালচারাল এক্সচেঞ্জ, এক্সপেরিয়েন্সিং নেচার ইন ইটস আনটাচড স্টেট। মানে নেচারকে আপনি একবার আনটাচড স্টেটে কি করবেন? এক্সপেরিয়েন্স করবেন, মানে একবারে নেচারটা যেমন আছে তেমন, কোনো কি হয় না, নট মার্ড বাই ডেভেলপমেন্ট আর চেঞ্জ, আনটাচড। তাইলে এবার আসেন, এটা আমরা কি বললাম? তাহলে এই বাট নাও, কিন্তু এখন ওই যে এটা কষ্ট সহ্য করতে চায় না, যেন আমরা আমরা নিজেরা সো কল্ড ইকো টুরিস্ট ট্রাভেল এন্ড এক্সপেক্ট দ্য কমফোর্টস অফ দেয়ার প্যাকেজ ইন আ প্রিটি সেটিং। তারপরে দেখেন, আচ্ছা, ইন দ্য প্রসেস নেচার ওয়ান্স অ্যান অনার্ড ট্রেজার্ড, ইন দা প্রসেস নেচার ওয়ান্স অ্যান অনার ট্রেজার, মানে নেচারকে যেটা একসময় কি একটা সম্পদ, ট্রেজার, গুপ্তধন হিসেবে কি করা হইতো? অনার্ড করা হইতো, বা অনার ট্রেজার ছিল এটা একটা, এখন কি হয়ে গেছে? হ্যাজ বিকাম এ কমোডিটি, পণ্য হয়ে দাঁড়াইছে, মানুষ এটাকে ভোগ করবে, ফটো তুলবে এখানে, এরকম অবস্থা তৈরি হয়েছে যে আপনারা যা ফটো তুলতে হবে, এই করতে হবে, এটা ফিল করে না। তারপরে হচ্ছে লার্জার নাম্বারস অফ ইকো টুরিস্ট কনজিউম মোর রিসোর্সেস, যত বেশি ইকো টুরিস্ট বাড়বে, সো কল্ড ইকো, তত রিসোর্সের কি হবে? কনজিউম হবে, ক্ষয় হবে, ভোগ হবে। অ্যান্ড লিভ এ লার্জার ইম্প্যাক্ট অন, তারা পরিবেশের প্রতি লার্জার ইম্প্যাক্ট ফেলবে, প্রভাব ফেলবে।
এবং ইকো অপারেটরস যারা আছে তাদের কি হবে, মোর ল্যান্ড, অনেক জায়গার দরকার হবে টু অ্যাকোমোডেট ডিমান্ড, মানুষের ডিমান্ড পূরণ করতে। অ্যাজ ইকোট্যুরিজম স্প্রেডস টু মোর সেন্সিটিভ কর্নার্স অফ দ্য আর্থ, it could end up defeating its original purpose. As ecotourism spreads to more sensitive corners of the earth, এখন ইকোট্যুরিজম কোথায় ছড়াই গেছে, একবারে সেন্সিটিভ কর্নার অফ দ্য আর্থ, বিশ্বের নানা, পৃথিবীর নানা প্রান্তে ছড়াই গেছে। এখন ইট কুড এন্ড আপ ডিফিটিং ইটস অরিজিনাল পারপাস, এটার মানে অরিজিনাল পারপাস আর কি করতেছে না, সার্ভ করতেছে না, আর অরিজিনাল পারপাস কি বাধাগ্রস্ত হচ্ছে, এটার মূল যে উদ্দেশ্য সেটা আর থাকতেছে না। পরেরটাতে আসেন, ইকোট্যুরিজম নিয়ে বেসিক্যালি কি করা হয়েছে, মানে কে কি করছে, ইন্ডিভিজুয়াল লেভেলে কি করছে, প্রতিষ্ঠানগুলা কি করছে, এই অংশটাতে এটা বলা হয়েছে। পরের এটা খুব সোজা, ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি ইফ, এই অংশটা, এই প্যারাটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন, কারণ এটা থেকে ডিরেক্ট প্রশ্ন হয়েছে গ্রামাটিক্যাল ইরর্স দিয়ে, গ্রামাটিক্যাল ল্যাপসেস বা ইরর্স, খেয়াল করেন এটা। ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি ইফ, ইকোট্যুরিজম আপনি তখনই অর্জন করতে পারবেন যখন, অনলি ইফ, যখন স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন, আপনি সঠিক ডিরেকশনে কি নিবেন, পদক্ষেপ নিবেন। যদি 1993 সালে ব্রিটিশ এয়ারওয়েজ লেড দ্য ওয়ে, তারা পথ দেখিয়েছে, কিসের পথ দেখিয়েছে, দ্য ফার্স্ট এয়ারলাইন, যারা ফার্স্ট এয়ারলাইন টু ইমপ্লিমেন্ট এ সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি, তারা একটা সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি ডেভেলপ করছে, মানে সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি, পরিবেশগত একটা নীতি তারা কি করছে, পদ্ধতিগত একটা পরিবেশ নীতি তারা প্রণয়ন করছে, বাস্তবায়ন করছে, ইমপ্লিমেন্ট। The International Hotel Environmental Initiative IHEI has more than 500 মেম্বার, 111 দেশ থেকে তাদের 5000 মেম্বার আছে, সরি 500 না, in cooperation with United Nations Environmental Program UNEFP, সাথে ইন কোঅপারেশনে এন্ড দ্য ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, সাথে হচ্ছে যে এই প্রতিষ্ঠানটাই যেটার কথা বলা হয়েছে, ডেভেলপড অ্যান এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাকস ফর হোটেলগুলোর জন্য একটা এনভায়রনমেন্টাল প্যাক তৈরি করছে। ইন কত সালে, 1995 সালে। কেন? টু প্রমোট এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রমোট করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। আর কিসের জন্য? এনার্জি অ্যান্ড ওয়াটার কনজারভেশনের জন্য, ওয়েস্ট অ্যান্ড ইমিশন রিডাকশনের জন্য। ইমিশন মানে কার্বন ইমিশন, বন্যন ইমিশন, যে কোনো ইমিশন কমানোর জন্য, ওয়েস্ট কমানোর জন্য। 1996 সালে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রাভেল ট্যুরিজম কাউন্সিল, দ্য আর্থ সামিট কাউন্সিল ড্রাফটেড অ্যান এজেন্ডা, এজেন্ডার সিঙ্গুলার কি, এজেন্ডাম, আর এটা প্লুরাল হচ্ছে এজেন্ডা, এটার সাথে কিন্তু এস যুক্ত হবে না, এজেন্ডাস হবে না কখনো। এজেন্ডা 21 ফর ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, রিকগনাইজিং, সেখানে কি রিকগনাইজ করা হয়েছে, দ্য ইন্টারডিপেন্ডেন্স, পরস্পরের প্রতি ডিপেন্ডেন্স, নির্ভরশীলতা, অফ ট্যুরিজম, পিস, ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। কি রিকগনাইজ করছে তারা? ট্যুরিজমের ডিপেন্ডেন্সি, একজনের উপর আরেকজনের, শান্তি, পিস, ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এনভায়রনমেন্টের রক্ষা করা, এটা ছিল ওখানে। তারা যে কি করছে, এজেন্ডা ড্রাফট করছে, সেখানের মধ্যে পিস ডেভেলপমেন্ট ছিল, ইন্টারডিপেন্ডেন্স অন ট্যুরিজম ছিল, আর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। 1922 সালে, 22 সালকে ওয়াজ ডিক্লেয়ার করা হয়েছে দ্য ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার অফ ইকোট্যুরিজম, 2022 সাল হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ইকোট্যুরিজম, উইথ অ্যান ইকোট্যুরিজম সামিট হেল্ড ইন মে মাসে একটা ইকোট্যুরিজম সামিটও অনুষ্ঠিত হয়েছে। এই বাক্যে কি বলা হয়েছে? ইন্ডিভিজুয়াল লেভেলে কি করা হয়েছে আর কান্ট্রি লেভেলে কি করছে ইকোট্যুরিজমের জন্য, এটা প্রশ্ন আসবে। আগে প্রথমে আসেন যে অর্গানাইজেশন লেভেলে কি করা হয়েছে ইকোট্যুরিজমের জন্য। whether initiated by trade or intergovernmental organization, কোন ট্রেড করুক আর ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন যেই করুক, ব্লুপ্রিন্টস এন্ড এগ্রিমেন্ট মানে হচ্ছে যে, এগ্রিমেন্ট মানে বিভিন্ন চুক্তি, আর ব্লুপ্রিন্টস মানে হচ্ছে যে স্ট্র্যাটেজি, বিভিন্ন স্ট্র্যাটেজি, কৌশল, স্ট্র্যাটেজি। ব্লুপ্রিন্টস এন্ড এগ্রিমেন্টস ক্যান বি মিনিংফুল, এই বিভিন্ন পদক্ষেপ নেওয়া, কৌশল অবলম্বন করা ক্যান বি মিনিংফুল হইতে পারে অনলি ইফ, যদি গভর্নমেন্ট আর প্রোঅ্যাক্টিভ হয়, গভর্নমেন্ট যদি কি তৎপর হয়,
ভেলিজ একটা কান্ট্রি, কোস্টারিকা একটা কান্ট্রি, ভেলিজ এন্ড কোস্টারিকা উদাহরণস্বরূপ হিসেবে ভেলিজ এন্ড কোস্টারিকা হ্যাভ এস্টাবলিশ ন্যাশনাল পলিসি, তারা একটা জাতীয় নীতি গ্রহণ করছে এবং স্ট্র্যাটেজি গ্রহণ করছে টু ফার্দার ইকোটুরিজম, ইকোটুরিজমকে কি করার জন্য, অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। ব্রাজিল, ইন্দোনেশিয়া, নামিবিয়া, নেপাল ইন্টিগ্রেট স্মল স্কেল কমিউনিটি ওরিয়েন্টেড অ্যাপ্রোচেস ইনটু দেয়ার ট্যুরিজম প্রোগ্রামস, তারাও পদক্ষেপ নিছে এই পদক্ষেপটা। while progress continues to be made on many fronts by many players, বিভিন্ন লোকজন, while progress continues, progress চলতেছে on many fronts, বিভিন্ন ফ্রন্ট থেকে বিভিন্ন প্লেয়ার, প্লেয়ার মধ্যে এখানে খেলোয়াড় না কিন্তু বিভিন্ন প্লেয়ার মানে বিভিন্ন কান্ট্রি বা অর্গানাইজেশনের কথা বলা হইতেছে। যদি অনেকে অনেক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন ফ্রন্ট থেকে, it is the individual traveler who will keep ecotourism on track, মানে ইন্ডিভিজুয়াল ট্রাভেলারের দায়িত্ব হচ্ছে, ইন্ডিভিজুয়াল ট্রাভেলার মানে ব্যক্তি মানুষের কথা বলা হয়েছে, স্বতন্ত্র ব্যক্তির কথা বলা হয়েছে, যে হচ্ছে ইকোটুরিজমকে কি ট্র্যাকে রাখবে। টুরিস্ট ক্যান মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড ট্যুর অপারেটর্স, তাহলে টুরিস্ট কি করতে পারে, মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন, তারপর ট্যুর অপারেটর্স অ্যাজ ওয়েল অ্যাজ কনসিয়াস এফোর্টস, তারা কনসিয়াস এফোর্ট নিতে পারে কি কমানোর জন্য, দেয়ার ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি আপনার দ্বারা যেন পরিবেশের ক্ষতি না হয় সেটার আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে, কালচারাল সেন্সিটিভিটি। কালচারাল সেন্সিটিভিটি কি একটু আগে আমি বলছি, আবার নিচে ব্যাখ্যাও দেওয়া আছে, আপনারা পরের স্লাইডে পাবেন। লোকজনের প্রতি কালচারালি সেন্সিটিভ হইতে হবে, তাদের কালচারকে সম্মান করতে হবে, সিমিলারিটি এবং ডিসিমিলারিটি গুলো মানতে হবে, এটাই সেন্সিটিভিটি। দে ক্যান পার্টিসিপেট ইন ভলান্টিয়ার কনজারভেশন প্রজেক্ট অ্যান্ড গেইন স্কিল, তারা কি ভলান্টিয়ার, কারা ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি ভলান্টিয়ার কনজারভেশনে অংশগ্রহণ করতে পারেন, বিভিন্ন পরিবেশ সংরক্ষণ বা এই এরকম বিভিন্ন প্রজেক্ট আছে না, প্রকল্প, ওখানে অংশগ্রহণ করতে পারেন, স্কিল অর্জন করতে পারেন, নলেজ এন্ড স্কিল এই প্রসেসের। এবং তারা কি দে ক্যান প্রেশার, গভর্নমেন্টকে প্রেশার দিতে পারেন টু পাস এন্ড এনফোর্স লস, আইন প্রয়োগ করতে এবং আইন কি পাস করতে, আইন প্রণয়ন করতে, আইন পাস করতে, দ্যাট প্রোটেক্ট এনভায়রনমেন্ট, যে আইন প্রোটেক্ট করবে এনভায়রনমেন্টকে, আলটিমেটলি মানে আলটিমেটলি অবশেষে শেষ পর্যন্ত দে ক্যান স্পেন্ড দেয়ার মানি হোয়াইল ইট ইজ পুট টু গ্রিন ইউজ, নেচার ইজ কাউন্টিং অন দ্যাম। কাউন্ট অন মানে কি, কাউন্ট অন মানে ডিপেন্ড অন কাইন্ড অফ সম্ভবত, হ্যাঁ। তাহলে আলটিমেটলি দে ক্যান স্পেন্ড দেয়ার মানি হোয়ার ইট ইজ পুট টু গ্রিন ইউজ, মানে যেখানেই গ্রিন ইউজ করা যাবে, যেখানেই এটারে সাস্টেইনেবলি ইউজ করা যাবে সেখানে মানি স্পেন্ড করতে পারে। নেচার তাদের দিকে তাকিয়ে আছে, নেচার প্রকৃতি তাদের দিকে তাকিয়ে আছে, নেচার ইজ কাউন্টিং অন দ্যাম। এই হচ্ছে মোটামুটি আমাদের কম্প্রিহেনশন। তাহলে এখানে আমি ওই যে ব্লু প্রিন্ট যে কথা বলা হয়েছে, ব্লু প্রিন্টস মানে হচ্ছে যে প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি, যেটা বলছি, এন্ড এগ্রিমেন্ট হচ্ছে অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট অর ট্রিটিজ। এবার হচ্ছে প্রশ্ন এটা গেল, এবার সবাই একটু চিন্তা করেন আমরা ইকোটুরিজম নিয়ে কি পড়লাম, ইকোটুরিজমটা আসলে বেসিক্যালি কি, এবং এটার প্রিন্সিপাল গুলা, মেইন এইম গুলা কি। মেইন আমি একটু মুখে বলে দেই যে আপনাদের প্রশ্ন তৈরি করার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে মেইন এইমটা কি, মেইন এইম গুলা হচ্ছে, আমি জাস্ট একটু করে করে বলবো যেন আপনারা উত্তর দিতে সুবিধা হয়। মেইন এইম হচ্ছে আপনি পরিবেশকে রক্ষা করা, পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, অন্যান্য ওয়েস্ট গুলা হচ্ছে যে আপনি প্রপারলি ডিসপোজ করবেন, হ্যাঁ, পরিবেশের কোনো ক্ষতি করবেন না, এটা হচ্ছে বেসিক্যাল এইম। ডিপেন্ড কিসের উপরে এই ইয়াটা সাকসেস ডিপেন্ড করতেছে ইকোটুরিজমের ব্যক্তির উপরে এবং প্রতিষ্ঠানের উপরে। ব্যক্তি এই কাজ করবে, ইন্ডিভিজুয়াল এই কাজ করবে, এটার উপরে আমরা কি ইনিশিয়েটিভ নিতে পারি। হোটেলগুলো কি কি ইনিশিয়েটিভ নিছে, হোটেলগুলো হচ্ছে যে এই রিডিউস করার জন্য এনভায়রনমেন্টের উপরে ইকোটুরিজমের প্রভাব রিডিউস করার জন্য তারা হচ্ছে বিভিন্ন পলিসি নিছে। আমি বলে দিলাম, আনসারও বলে দিচ্ছি, এটা আপনারা একটু সাজিয়ে লিখতে হবে। ইকোটুরিজম কি, যেটা হচ্ছে কালচারালি সেন্সিটিভ, রেসপেক্টফুল ফর অন্যান্য ট্রেডিশনাল কালচারের উপরে, এবং ইকোনমিক্যালি সাস্টেইনেবল, সেটাই হচ্ছে ইকোটুরিজম। মনে আছে প্রিন্সিপালস কি, ওই ডিরেক্ট দিয়ে আছে ওখানে, জাস্ট আপনারা একটু রিফ্রেজ করে লিখতে হবে। গভর্নমেন্ট সাপোর্ট, হাউ ডু গভর্নমেন্ট সাপোর্ট ইকোটুরিজম, গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট করতে পারে এটার আনসার দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল লেভেলে টুরিস্ট কি করতে পারে, এটা একটু আগে লাস্ট প্যারাতে বলা হয়েছে, নিশ্চয়ই মনে আছে। ডেঞ্জারাস ইম্প্যাক্ট কি ইকোটুরিজমের ইয়ার উপরে, এই যে পরিবেশ ক্ষতি করা, পরিবেশের ক্ষতি করা, কিভাবে কিভাবে ক্ষতি হইতে পারে সেটার একটা ওভারভিউ ওখানে দেয়া আছে, ডিরেক্ট আনসার দেয়া নাই। এই হচ্ছে যে অবস্থা। এবার আসেন আপনারা
এই আনসারটা, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম, এই আনসারটা দেওয়ার চেষ্টা করেন, মানে লিখেন। এরপরে আমরা হচ্ছে দেখাবো আনসার। সময় হচ্ছে 2 মিনিট। চেষ্টা করেন, সময় নেন, অসুবিধা নাই, 2 থেকে 2.5 মিনিটে চিন্তা করেন, ব্রেন স্ট্রোম করেন, কম্বিনেশনটা আরেকবার তাকান, আপনার সামনে যদি বই থাকে বই উল্টান, নিজের খাটাই করেন, ভুল হইলে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা বুঝবো যে কেন ভুল হয়েছে, কারটা কেন ভুল হয়েছে আমি বলে দিব, কেন আপনারটা হয় নাই, সেন্টেন্সে কি সমস্যা, সেন্টেন্স কেন ভুল হয়েছে সব বলে দিব। লিখেন, ভুলবারই লিখেন, যদি না পারেন ভুলই লিখেন। থ্যাংক ইউ, 2জন লিখছেন, আচ্ছা ঠিক আছে। একজন লিখছেন প্রমোট, মিম লিখছেন প্রমোট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টকে প্রমোট করা। হায় হায়, ডেভেলপমেন্টকে প্রমোট করা তো কখনোই না এইম, হয় নাই। কোন ধরনের ডেভেলপমেন্ট প্রমোট করা এটা বলেন নাই, এই ডেভেলপমেন্ট প্রমোট করা না। তারপরে আমি যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রমোট করা বলতেন তাইলে হইতো। প্রিভেন্ট অ্যাডভার্স ইফেক্ট অন এনভায়রনমেন্ট, ইকো ট্যুরিজমের এটা প্রিভেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ এনভায়রনমেন্ট বলছে কোথাও, ভালো হয় নাই নিশাত। The main aims of the ecotourism are to conserve our natural resources. Very good. এরপরে দেখেন, আর ইফা সিদ্দিকা, আমার কথা শোনা যাচ্ছে? আপনারটা পড়তেছি আমি। আর কেউ লিখবেন? তাহলে আমি আনসার দিয়ে দিচ্ছি। আরিফা সিদ্দিকা, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, প্রথমে আমরা আনসারটা দেখার চেষ্টা করি, এরপরে কার কি ভুল হয়েছে আমি সেন্টেন্স লাইন বাই লাইন বলে দিচ্ছি। প্রথমে খেয়াল করেন, আমি কি লিখছি এটা ইম্পর্টেন্ট না, আমি কি লিখছি এটা আনসার হবে এরকম না, এটাও আনসার হবে, আপনারটাও হবে। এক একজন এক এক রকম লিখবেন, তবে মেইন জিনিসটা ঠিক থাকতে হবে। দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম, আর লিখি নাই দেখেন, আমি অনেকে আর লিখছেন, তাহলে ইনক্লুড, আর এর চেয়ে ইনক্লুড ভালো। কি ইনক্লুড? প্রমোটিং সাস্টেইনেবল ট্রাভেল প্র্যাকটিসেস। তাহলে আপনি সাস্টেইনেবল ট্রাভেল প্র্যাকটিসেস করবেন, সাস্টেইনেবল টেকসই ট্রাভেল প্র্যাকটিসেস, যেটা হচ্ছে যে ওই রকম আপনি ভ্রমণ, টেকসই ভ্রমণ প্র্যাকটিসকে কি করা, প্রমোট করা। যেটা একজন ডেভেলপমেন্টের প্রমোট করা লিখছেন, ডেভেলপমেন্টের প্রমোট করা না, সাস্টেইনেবল ট্রাভেল প্র্যাকটিসেসকে প্রমোট করা, দ্যাট আর ইকোনমিক্যালি ভায়াবল। আমি ওই যে ইকোনমিক্যালি কি, ওই যে ওখানে যে ওয়ার্ড ইউজ করছে না লিখে ভায়াবল ইউজ করছি। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এন্ড কালচারালি সেন্সিটিভ না লিখে লিখছি কি রেসপেক্টফুল। ইট এইমস টু কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস, অবশ্যই এটা ন্যাচারাল রিসোর্সের কনজার্ভ করবে, এটা হচ্ছে এটার মেইন এইম। লোকাল কমিউনিটিসকে সাপোর্ট করবে, প্রোভাইড এডুকেশনাল এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স দিতে পারে, এটা না বাদ দিলেও হবে, এটা না দিলেও হবে। এন্ড কনজারভেশন এন্ড কালচারাল হেরিটেজ। আচ্ছা এডুকেশন, না না এটা বাদ দিয়েন না, যেহেতু এটা কালচারাল এক্সপিরিয়েন্স অ্যাবাউট কনজারভেশন এন্ড এগুলো কালচারাল হেরিটেজ। ওকে, এটা আমি লিখলাম যে ইকো ট্যুরিজমের মেইন কাজ হচ্ছে কি, প্রমোট করা, ওই রকম ভ্রমণকে প্রমোট করা যেটা হচ্ছে ইকোনমিক্যালি ভায়াবল, মানে ইকোনমিক্যালি সাস্টেইনেবল মানে ভায়াবল, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, হ্যাঁ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এবং কালচারালি রেসপেক্টফুল, মানে আপনি কালচারের প্রতি রেসপেক্টফুল থাকবেন, আপনার এনভায়রনমেন্টের প্রতি এটা এনভায়রনমেন্টাল সহনশীল, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ইকোনমিক্যালি কি সাস্টেইনেবল, এটা হচ্ছে মেইন এইম। আবার এটার কাজ কি, ন্যাচারাল রিসোর্সকে কনজার্ভ করা, লোকাল কমিউনিটিসকে সাপোর্ট করা, কিভাবে, ওই যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বলছি না, এবং এডুকেশনাল এক্সপিরিয়েন্স প্রোভাইড করা কিভাবে, কালচারাল হেরিটেজের মাধ্যমে এবং কনজারভেশনের মাধ্যমে। এটা আমি লিখছি। এবার আসেন আপনারা কি লিখছেন, একজন একজন করে আসেন। আরিফা লিখছে, আরিফা ভুলগুলা বোঝার চেষ্টা করেন। দ্য মেইনস অফ দ্য ইকো ট্যুরিজম আর কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস, কনজার্ভ আওয়ার ন্যাচারাল, চমৎকার। এবং দেখেন আপনি এরপরে লেখেন অ্যাভয়েড লিখছেন না, এখানে সেমিকোলনটা ইউজ করা যাবে না, বুঝছেন? এখানে কমা ইউজ করতে হবে, কারণ সাবজেক্ট তো হচ্ছে যে কি R2, এই যে R2 দিয়ে সাবজেক্ট না, সরি ভার্ব তো কিন্তু R2, 2 এর পরে আপনি কি দিবেন, কনজার্ভ একটা ভার্ব, আবার কমা দিয়ে আরেকটা ভার্ব দিবেন, তাহলে সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে কি, আবার সেমিকোলন না দিয়ে আপনি ওখানে যেহেতু দুইটা দিছেন তাহলে এন্ড দিয়ে দিলে হবে, এন্ড দিতে হবে ওখানে, সেমিকোলন ইউজ করা যাবে না। অ্যাভয়েড দ্য ব্যাড ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, চমৎকার। অলসো টু এনশিওর সাস্টেনেবল আচ্ছা, এই যে অলসো টু, এটা তো আর সেন্টেন্স হইলো না, সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন, তাহলে এটাতে দিতে হবে কমা দিয়ে অ্যাভয়েড ব্যাড ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কমা, তাহলে এখানে আর এন্ড দেওয়া যাবে না, অ্যাভয়েড এর আগে কি দিতে হবে, পুরাটাতে 2 লাইনে 1 লাইন করে ফেলবেন। সবাই চ্যাটের দিকে তাকান, তাহলে হবে দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম আর টু কনজার্ভ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, কমা, অ্যাভয়েড দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, কমা, এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কমা, এন্ড, কমা দিয়ে এন্ড, প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। সুন্দর। ইকোট্যুরিজম অলসো এমফাসাইজেস টু মিনিমাইজ দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ,
and all over to protect the cultural sensitivity and preserve natural and cultural monuments. পরেরটা না দিলে হইতো, ন্যাচারাল মনুমেন্টস এর দরকার নাই, বাকিটা খারাপ হয় নাই, শুধু গ্রামাটিক্যাল একটু মিস্টেকস আছে। আদনান সাইমনেরটা আমরা যাই, সে লিখছে হচ্ছে দ্য মেইনস অফ ইকোটুরিজম আর প্রমোটিং না দিয়ে আর টু প্রমোট, হ্যাঁ, আর টু প্রমোট অথবা ইনক্লুড, আর না দিয়ে ইনক্লুড প্রমোটিং, বুঝা গেছে? ইনক্লুড, আদনান সাইমন ইনক্লুড দিবেন, এই যে আমি এখানে দিছি ইনক্লুড দিবেন। সাস্টেনেবল এনভায়রনমেন্ট, cultural sensitivity and showing respect, promoting sustainable development, এরপরে আবার আইএনজি দিয়ে কিছু একটু দিতে হবে, হ্যাঁ, মেইনটেইনিং কালচারাল সেন্সিটিভিটি এন্ড কমা দি, এন্ড এর আগে কমা দিবেন। দেখেন গ্রামার গুলা খেয়াল করেন, তাহলে পরীক্ষা ভুল করবেন। এন্ড শোয়িং রেসপেক্ট টু ইন্ডিজিনাস কাস্টমস এন্ড রিচুয়ালস, চমৎকার। দ্যাট এর আগে কখনো কমা বসাবেন না, আদনান সাইমন, এটা খুবই ভুল। দ্যাট হ্যাভ বিন দ্য বিউটি অফ ট্রাইবস, এটা না দিলেও চলবে, দিলে মানে কমা ছাড়া দিবেন। তানজিন, দ্য মেইন এইম অফ ইকোটুরিজম ইজ, আপনারা এইম বলে নাই, আপনি প্রথমেই ভুল করছেন হচ্ছে এইমস লিখেন নাই, আপনারা বলছে একটা এইম বলে নাই, এইমস বলছে। আবার এটা 5 নাম্বারের প্রশ্ন, আপনি এত এক লাইন লিখলে হবে না। তানজিন, তারপরে হচ্ছে আপনি লিখছেন হচ্ছে দ্য মেইন এইমস, হয় নাই, এইমস হবে আর হবে টু মেক টুরিস্ট কালচারালি সেন্সিটিভ, ইনক্রিজ রেসপেক্ট টুয়ার্ড ট্রেডিশনস, কাস্টম এন্ড রিলিভিং এক্সপ্লোরেশন হইছে, কিন্তু 3 নাম্বারের কোশ্চেন হয়েছে, 3 নাম্বার বা 2 নাম্বার পাইতে পারেন, এটাতে আর একটু বাড়াইতে হবে। দ্য মেইন এইমস অফ ইকোটুরিজম ইনক্লুডস হবে না, এই যে তমাল মন্ডল, আপনি যখন এইমস বলছেন দ্য মেইন এইমস প্লুরাল সাবজেক্ট, তাহলে এইগুলা ভুল করলে তার এখন হবে না, এই যে ইনক্লুড হবে, ইনক্লুডস হবে না, ইনক্লুডস প্রমোশন না, ইনক্লুডস দ্য প্রমোশন অফ, দা হবে এখানে একটা, দ্য প্রমোশন অফ ইকোটুরিজম। মনে রাখবেন নাউনের পরে অফ থাকলে এর আগে দা হয় বা একটা আর্টিকেল বসে, মানে ডিটারমাইনার বসাইতে হয়। তাহলে ইনক্লুডস প্রমোশন অফ ট্যুরিজম হুইচ ইজ ইকোলজিক্যালি অ্যাকসেপ্টেবল, confined to limited group of people, and তাহলে confined to limited group of people, আচ্ছা সেন্টেন্সের স্ট্রাকচার আর একটু ভালো হলো, এন্ড দিয়ে পরে এন্ড এর আগে কমা দিতে হবে, and helps the tourist get in close contact with cultural diversity, মোটামুটি হইছে। সবচেয়ে ভালো হইছে হচ্ছে যে আরিফা সিদ্দিকারটা গ্রামাটিক্যাল মিস্টেক ইয়া করলে, আদনান সাইমনেরটাও খারাপ হয় নাই, তবে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো খেয়াল করতে হবে। সবাই কি, যারা যারা আমি যাদেরটা কমেন্ট করছি তারা কি বুঝছেন আপনাদের ভুলগুলা? লিখেন, এখানে লিখেন। ভেরি গুড। পরের প্রশ্ন, অন হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ড, ইকোটুরিজমের সাকসেস কিসের উপর ডিপেন্ড করে? আমরা এটা লেখাইলাম না, পরের ক্লাসে হয়তো পরের প্রশ্নগুলো লেখাবো, বা আর একটা জিনিস লেখাইতে পারি। এটা কি লিখতে চান নাকি অন্য প্রশ্ন লিখতে চান? কারণ 9টা বেজে গেছে, তো আপনাদের হয়তো আর একটা ক্লাস আছে, আমি তো ক্লাসের কোনো আনলিমিটেড, এখন তো আপনাদের সিলেবাস না ইয়ার কারণে মানে ক্লাস আনলিমিটেড নেওয়া যাইতেছে না, কারণ হচ্ছে কোন সময় পরীক্ষা হয়ে যায়, কোনো অনিশ্চয়তা। মানে আপনারা লিখলে যেটা হবে ভুলগুলা ধরতে পারবেন, অনেকেই লিখতেছেন না, তো এটা একটা মানে সব সমস্যা। আসেন, এখানে 2টা আনসার দেওয়া হয়েছে, এই আনসারটা হচ্ছে অ্যাসিউরেন্সের আনসার, আর এটা হচ্ছে আমার আনসার। অ্যাসিউরেন্সের আনসারটা খারাপ হয় না, এই জন্য আমি এটা রাখছি, অ্যাসিউরেন্স গাইড আর কি। তাহলে কালচার কিসের উপরে ইকোটুরিজমের সফলতা নির্ভর করে? কিসের উপরে? অনেকগুলা, সেভারাল ফ্যাক্টরস সাচ অ্যাজ স্ট্রিক্ট অ্যাডহেরেন্স টু এনভায়রনমেন্টাল রেগুলেশন, এনভায়রনমেন্টাল রেগুলেশনের প্রতি আপনি কি সম্মান প্রদর্শন করবেন অথবা মানবেন এটা। প্রমোশন অফ সাস্টেনেবল প্র্যাকটিসেস বাই টুরিস্ট অ্যান্ড অপারেটরস, টুরিস্ট এবং টুরিস্ট অপারেটর দুইজনেই কি সাস্টেনেবল প্র্যাকটিসকে কি করবে? প্রমোট করবে। অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ লোকাল কমিউনিটিজ এর অ্যাক্টিভ ইনভলভমেন্ট লাগবে, তাইলে সাকসেস হবে, নাইলে হবে না। তারপর ব্যালেন্সড ইকোনমিক বেনিফিট হতে হবে দ্যাট ডু নট কম্প্রোমাইজ লং টার্ম এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এরকম কোনো কিছু করা যাবে না ইকোনমিক বেনিফিটের জন্য যেটা লং টার্ম এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে কি করবে? বাধাগ্রস্ত করবে। তাহলে আসেন, অথবা এই আনসারটা আমার পছন্দ হয়েছে অ্যাসিউরেন্সের, এই জন্য রাখছি। ইকোটুরিজমের সাকসেস ডিপেন্ড করবে কিসের উপরে? অনেকগুলো ফ্যাক্টরস এর উপরে। তো সে এখানে আমার মতো আবার কি ডিরেক্ট দিয়ে দেয় নাই, আর একটা নতুন সেন্টেন্স শুরু করছে, ইট রিলাইস অন মানে হচ্ছে যে ডিপেন্ডস অন, একই কথা। It depends on the commitment of the people of all levels, the responsible behavior of the tourist, the involvement of local communities, and implementation of effective conservation project, and all contribute to success of ecotourism. এইটা আমি বইলা
আমি হচ্ছে বাকি প্রশ্নগুলোর আনসার আপনাদেরকে দিয়ে দিছি। আর ইয়া করলাম না, কোনোটা না বুঝলে বা কোনোটাতে অসুবিধা হইলে আমাদের জানাবেন। এখন আসেন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে যেটা আসছে আপনারা আগের প্রশ্নের সাথে এটার মিল নাই। আগে হচ্ছে যে আপনারা ওয়ার্ড দিতে আপনি হচ্ছে সেন্টেন্স তৈরি করবেন। এখন বলে দিছে কি রকম সেন্টেন্স তৈরি করবেন, কোনটা ইম্পারেটিভ করবেন, কোনটা নেগেটিভ করবেন, সিম্পল করবেন, ইন্টারোগেটিভ করবেন, কম্পারেটিভ, নেগেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এখন আসেন আমরা হচ্ছে কয়েকটা ওয়ার্ড দিয়ে করার চেষ্টা করবো। যেন কম্পারেটিভ সেন্টেন্স, আমি তো কম্পারেটিভের কিছু পড়াই নাই, কিন্তু আপনারা প্রিলিতে পড়ছেন। সাস্টেনেবল দিয়ে সবাই একটা কম্পারেটিভ সেন্টেন্স লিখেন তাড়াতাড়ি, তাহলে ভুলগুলো ধরা পড়বে। আমি বলে দিব ভুল। সময় হচ্ছে যে 30 সেকেন্ড, 40 সেকেন্ড সময় লিখেন। আপনারে বলছে যে অফ ইউর ওন সেন্টেন্স ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস এজ ডিরেক্টেড। কপিং, কপি করা যাবে না। এন্ড ভগনেস, কোনো ধরনের অস্পষ্টতা থাকতে পারবে না। অ্যাম্বিগুইটি, দোদুল্যমানতা থাকতে পারবে না। মাস্ট বি অ্যাভয়েডেড, এগুলা অ্যাভয়েড করতে হবে। ইয়া থেকে কপি করা যাবে না। আপনার যে কোনো সেন্টেন্স লিখতে পারবেন আপনি। সাস্টেনেবল দিয়ে লেখেন যে কোনো উদাহরণ, মানে ইকো ট্যুরিজম থেকে এই কম্পিটিশন থেকে হইতে হবে তা না, আপনি আপনার মতো লিখেন। এগুলা দিয়ে মিনিমাম 10-15টা সেন্টেন্স আমি 10-15 মিনিটে বলে ফেলতে পারবো, এই যে কম্পারেটিভ দিয়ে। আমার মতো আপনারা পড়া উচিত তাড়াতাড়ি, কুইক কুইক। মনে রাখেন সাস্টেনেবল দিয়ে কম্পারেটিভ করতে হলে আগে মোর লাগাইতে হবে। মোর সাস্টেনেবল কি? মোর সাস্টেনেবল। আরিফা সিদ্দিকা, দ্য ইকো ট্যুরিজম ইজ মোর সাস্টেনেবল দেন দ্য ট্রেডিশনাল মাস ট্যুরিজম। চমৎকার হয়েছে, চমৎকার। ইকো ট্যুরিজম একসাথে লিখবেন। আদনান সাইমন, আলাদা কেন লিখছেন? ইজ মোর সাস্টেনেবল দেন মাস ট্যুরিজম ইন টার্মস অফ প্রোটেক্টিং অফ দ্য ক্লাইমেট। হইছে। তানজিন, সব একই রকম। এই তিনজনই আনসার দিচ্ছেন, বাকিরা কি ঘুমাচ্ছেন? ইকো ট্যুরিজম ইজ মোর সাস্টেনেবল দেন মাস ট্যুরিজম, সবারটা হইছে, চমৎকার। কিন্তু সবাই একই জিনিস কেন লিখলেন? কপি মারছেন কেউ? আমি জানি না। আচ্ছা, আসেন আমরা কি লিখছি একটু দেখি। আমরা কি লিখছি এটা দেখেন। আমরা লিখছি হচ্ছে হিজ অ্যাপ্রোচ ইজ টু এগ্রিকালচার। এগ্রিকালচারের প্রতি তার যে মনোভাব, তার যে অ্যাপ্রোচ ইজ মোর সাস্টেনেবল দেন ট্রেডিশনাল ফার্মিং মেথডস। এটা দিয়ে লিখছি। তারপরে দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কি দিয়ে লিখবেন? চ্যালেঞ্জিং দিয়ে লিখবেন, অ্যাকোমোডেট দিয়ে লিখবেন, ডিসপোজাল দিয়ে লেখেন, ডিসপোজাল। সিম্পল সেন্টেন্স লিখবেন, সিম্পল সেন্টেন্স। হয় নাই আপনারটা, তমাল মন্ডলেরটা হয় নাই। আপনারা বলছে কম্পারেটিভ সেন্টেন্স লিখতে, আপনি মোস্ট কেন ইউজ করছেন? সাস্টেনেবল এর কম্পারেটিভ করবেন। তমাল, মোর সাস্টেনেবল, এরকম করে ইউজ করতে হবে। অনেক কিছু আছে এরকম। ডিসপোজাল, সময় 40 সেকেন্ড। আমরা সিম্পল সেন্টেন্স প্রচুর করাইছি আপনাদেরকে। আরে ডিসপোজাল দিতে লেখা যাবে। ডিসপোজাল মানে বুঝছেন তো? ডিসপোজাল অফ ওয়েস্ট শুড বি রেগুলেটেড। হইছে, কামরুল হইছে আপনারটা। কামরুল ঠিক আছে। যত ভালো সেন্টেন্স লিখতে পারবেন শেষের দিকে যাইতে যাইতে আপনি যদি একবারে সিম্পল সেন্টেন্স লিখে ফেলেন, সে মনে করবে যে আপনি রচনা হয়তো ভালো লিখতে পারবেন না, আপনার প্রতি একটা ইমপ্রেশন খারাপ হবে। এই জন্য ভালো সেন্টেন্স লিখার চেষ্টা করবেন। তো ভালো সেন্টেন্স লিখতে যায় গ্রামাটিক্যালি ভুল করেন না। উই শুড কেয়ারফুল অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল ডিসপোজাল। এই যে উই শুড বি কেয়ারফুল, শুড বি, শুড কেয়ারফুল হয় না। শুডের পরে তো একটা ভার্বের V1 আনতে হবে না? কে এটা? নিশাত। নাও এডেজ একসাথে লিখবেন। তমাল, তমাল একটা হইছে, কিন্তু নাও এডেজ একসাথে লিখতে হবে। Because of the turmoil situation, the waste disposal system is. Because of the turmoil situation এর পরে একটা কমা হবে। আদনান সাইমন, আদনান সাইমন, কমা, কমা দিবেন। বুঝা গেছে সাইমন? তারপরে আরিফা সিদ্দিকা, the proper disposal of the human waste and garbage should be strictly maintained for the successful tourism. চমৎকার হইছে আরিফা, গুড। এই টাইপের সেন্টেন্স লিখলে শিক্ষক খুশি হইতে পারে। আর কারোটা দেখি নাই এরকম আছেন? সবারটা দেখছি, বাকিরা লেখেন নাই। আমরা কি লিখছি দেখেন তো। প্রপার ডিসপোজাল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ইজ ক্রুশাল টু প্রিভেন্ট এনভায়রনমেন্টাল কন্টামিনেশন। আমরা এটা লিখছি। আর বাকিগুলা দিয়ে উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছে, আনসারও দেওয়া হয়েছে। আর এটার সাথে কোনো আনসারের আপনি মিল পাবেন না, মানে কি বলে ওই যে অ্যাসিউরেন্সের, এটা আলাদা। পুনম রায়, দ্য প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট ইজ, ওয়েস্ট হবে না, এস বাদ দিয়ে দেন। পুনম, পূজা, এস্ট বাদ দিয়ে দেন। ইজ এসেনশিয়াল টু রিডিউস এনভায়রনমেন্টাল ফুল স্টপ দিতে হবে। প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট ইজ এসেনশিয়াল টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, ফুল স্টপ দিবেন, ওয়েস্টের এস কেটে দিবেন। এইভাবে লিখলে আপনারা আমি গাইড করতে পারবো যে আপনি এটা ভুল করতেছেন। যদি না লিখেন চুপচাপ বসে থাকেন, তাহলে রিটেনের ক্লাস করে আপনার কোনো লাভ নাই। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। আমি 2-1টা দেখাই দিলাম, এরপরে বাকিটা আপনারা করবেন, কারণ আপনাদের ক্লাস আছে, আমার টাইম মতো শেষ করতে হবে। কম্বাইন্ড ইচ গ্রুপ অফ সেন্টেন্স ইনটু সিম্পল
কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করবেন। আমি শুধু একটা ক্লু দিয়ে দেই, এটারে সিম্পল করে করেন আর এটারে কম্পাউন্ড করেন, যান আনসারই বলে দিছি, করেন তাড়াতাড়ি। সময় হচ্ছে খালি কোন জায়গাটাতে চেঞ্জ হবে এটা বলবেন, মানে এই যে এটাতে তো সেন্টেন্স শেষ, এখান দিয়ে চেঞ্জ হবে, কি চেঞ্জটা হবে এটা লিখলে হবে। টাইম চলে যাবে না, আমি আপনাদেরকে আস্তে আস্তে করে পড়াইছি, অর্থ বুঝা বুঝা এরকম। আমি যদি এটা রেগুলার পড়তে চাইতাম আরিফা, অনেক কম সময়ে পড়তে পারতাম, ধরেন ম্যাক্সিমাম 10 মিনিট, 10 মিনিটে পড়ে ফেলতে পারতাম। এই যে এখানে চেঞ্জটা কোন জায়গায় হবে, এই যে এই জায়গাটাতে কি চেঞ্জ হবে এটা বলে দিলে হবে। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে সিম্পল করেন, এই জায়গাটা সিম্পল কেমনে করেন, নন ফাইনাইট ইউজ করেন, নন ফাইনাইট ইউজ করেন। আর এখানে কি করবেন, কম্পাউন্ড করতে হলে কি করবে আপনারা জানেন, সময় হচ্ছে 2.5 মিনিটস, এর মধ্যে করেন। শুধু এই অংশটাতে কি চেঞ্জ হবে এটা বললে হবে, এই অংশটা আর এই অংশটাতে কি চেঞ্জ হবে, তাইলে এই আনসার নিয়ে নিব। এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে কিভাবে করবেন কামরুল, এটা জাস্ট আপনারা বলছে যে কোন সেন্টেন্স করবেন, আপনি যে কোনো সেন্টেন্স করতে পারবেন। আপনি চাইলে, আপনি সেন্টেন্স পড়ে বুঝতে হবে যেটা কমপ্লেক্স করতে হবে না সিম্পল করতে হবে, এই জন্য আপনি কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে যে আমরা যে ক্লজের ক্লাস দিছি ওই জিনিসটা বুঝতে হবে, এই যে ক্লজের ক্লাসটা আপনার এখানে কাজে লাগবে, কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই ব্যাপারটা এখানে কাজে লাগবে। কে কি আনসার দিলেন জান, এটা হচ্ছে যে এন্ড তানজিন ঠিক আছে, বাই মেকিং ইনফর্ম চয়েসেস ঠিক আছে, বাই মেকিং এন্ড এই ঠিক আছে। পুরো প্যারাটাই কি সেন্টেন্সে আনতে হবে, পুরো প্যারাটাই কি একটা সেন্টেন্সে আনতে হবে? আর যদি সিম্পল করেন তাহলে একটা সেন্টেন্সে আনবেন, আর কম্পাউন্ড করলে তো একটা সেন্টেন্সে আনতে হবে না, দুইটা সেন্টেন্সে আনতে হবে। আরিফা, এই যে দেখেন আমরা কি চেঞ্জ করছি, প্রথমটারে আমরা কম্পাউন্ড করছি, দেখেন এই যে দেখেন, এই যে এখানে সেন্টেন্স শেষ না, তারপরে জাস্ট এন্ড যোগ করে এটা করে দিছি, একবারে সিম্পল, এটা খুবই সোজা। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আমরা, মনে আছে আপনাদেরকে যে এই ক্লাসগুলো কেন করানো হয়েছে, এই যে দেখেন এটার কমপ্লেক্স সেন্টেন্স করছি, যেহেতু এখানে এই যে দেখেন এখানে এই যে আপনি এটা তো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, কিছু করারই নাই এটা। যখন আপনি হোয়াইল আছে, এই যে শুভ যিনি বুঝেন নাই, খেয়াল করেন কামরুল হাসান শুভ, যখন হোয়াইল আছে তখন আপনি কনফার্ম ধরে রাখেন এটা কি হবে, কমপ্লেক্স হবে। হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটা ধরে রাখেন। এটা সিম্পল, এই অংশটারে সিম্পল করতে বলছি, এই যে এই অংশটা, মানে পুরাটা না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, এই যে এটা আছে। আবার এই ব্রিটিশ এয়ারওয়েজ এটা আরেকটা সাবজেক্ট, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, সুতরাং এখানে সিম্পল করাটা খুবই কঠিন। সিম্পল না করে আমরা হচ্ছে যে এটা কম্পাউন্ড করব। সিম্পল যে করা যাবে না তা না, এটা অন্যভাবে করা যাবে, কিন্তু আমরা কম্পাউন্ড করলে এটা সবচেয়ে ইজি, যেহেতু আপনারা কম্পাউন্ডের অপশন দিচ্ছে, আপনি কম্পাউন্ড করবেন না কেন? আর একটা হচ্ছে যে এখানে হোয়াইল আছে, সুতরাং এটা কমপ্লেক্স হয়ে আছে অলরেডি সেন্টেন্স, তাহলে কমপ্লেক্সে তো আমার কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে তো আমার আরেকটা নতুন প্রিন্সিপাল ক্লজ হবে না। দেখেন এই যে মনে আছে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের কথা, এই যে আপনি যখন হোয়াইল প্রোগ্রেস কন্টিনিউস টু বি মেড, এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপর ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ট্রাভেলার হু উইল কিপ দ্য ইকোট্যুরিজম ইন ট্রাক, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এখন এই যে আপনি আপনি তো এটা এখন কি করতে পারবেন না, এটারে আপনি হচ্ছে যে এখন আরেকটা কমপ্লেক্স সেন্টেন্সকে আরেকটা কি আনতে পারবেন না, প্রিন্সিপাল ক্লজ আনতে পারবেন না, প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে এখানে। এই জন্য আমি কি করব, এই যে এখানে ইন্ডিভিজুয়াল ট্র্যাক কমা দিয়ে মেকিং দিয়ে দিলে হয়ে যায়, মেকিং, মেকিং ইনফর্ম, মানে নন ফাইনাইট করে ফেলা, নন ফাইনাইট করে মেকিং, বাকিটা লেস যোগ করে দিলে হয়ে যায়। তাহলে আমরা নন ফাইনাইট করার অনেক প্রক্রিয়া শিখছি, এই যে ভার্বের V3 হয়ে নন ফাইনাইট হয়, ভার প্লাস আইএনজি হয়ে নন ফাইনাইট হয়, টু প্লাস ভার্বের V1 হয়ে নন ফাইনাইট হয়। তাইলে আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্সকে এই যে দুইটা সেন্টেন্স সিম্পল করবেন তখন নন ফাইনাইট করে করা যাবে। আর এখানে কেন আমি কম্পাউন্ড করছি, দেখেন সাবজেক্ট ইকো ট্যুরিজম, আবার সাবজেক্ট হচ্ছে এটা, ইট ইজ টাফ টু মেক ইট সিম্পল, সুতরাং এটা আমরা কম্পাউন্ড করছি। আর এখানে হচ্ছে যে আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স শেষ, এখন এটারে এই অংশটারে আমি হচ্ছে যে নন ফাইনাইট মেক সাবজেক্ট, মেক ভার্বটারে আমি মেকিং করে ফেলছি, মেকিং করে আমি হচ্ছে এটা নন ফাইনাইট করে মেকিং ইনফর্ম চয়েসেস অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশন এন্ড ট্যুর অপারেটরস অ্যাজ ওয়েল অ্যাজ, বাকিটাতে পুরো লেজ, এটাতে কিছু না করলে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আসেন পরের সেন্টেন্সে যাই, এটা বুঝা গেছে, সবাই বুঝছেন এটা?
কিভাবে কম্পাউন্ডার ইয়া হইলো। আমার যদি আপনারা আগের ক্লাসগুলো বুঝে থাকেন তাহলে তো বুঝার কথা যে এটা কেন হইলো। আচ্ছা আসেন আরেকটা নতুন ব্যাপার, এটা হচ্ছে যে আগের ইয়াগুলোতে ছিল না। আগে হচ্ছে আগে পাংচুয়েশন মিস্টেক, রান অনস, হ্যাঁ, এগুলা থাকতো। কিন্তু এখানে এবার এবার আসছে আপনার হচ্ছে যে গ্রামাটিক্যাল ইরর্স। আচ্ছা কি যেন প্রশ্ন করছেন, মানে এই নম্বর পুরোটা মিলিয়ে একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে এরকম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেভাবে হোক না কেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই ওইটাই ঠিক আছে, এবার বুঝতে আরিফা এটাই ঠিক আছে। হ্যাঁ, এখানে গ্রামাটিক্যাল ইরর্স কয়টা আছে এটা দেখবেন। দেখেন, আপনি দেখেন এখানে নাম্বার কিন্তু 10 দেয়া আছে, তার মানে মিনিমাম 10টা থাকবে অথবা 5 দুগুণে 10। যদি আপনি 6টা পেয়ে যান ইরর, তার মানে নিশ্চিত আরো 4টা বাকি। আর যদি 6টা না পান, 4টা পাইছেন, তার মানে আর একটা বাকি। এই টাইপের মনে রাখতে হবে যে, আর যদি ইয়া থাকতো তাহলে 5 দুগুণে 10 এরকম দিত আপনাকে, যে 5টা ইরর প্রত্যেকটাতে 2। যেহেতু শুধু 10 দিছে, তার মানে এখানে 10টা ইরর আছে। কোন এটা প্যাসেজটা ডিরেক্ট তুলে দিছে, আপনি প্যাসেজ দেখেও আনসারটা করতে পারবেন। প্যাসেজ দেখে ইজি, এটা একবারে ইজি করছে এই প্রশ্নটা এবারে পরীক্ষায়। জান্নাত মাহি, ও আপনি কমপ্লেক্স কিভাবে করবেন, এটা তো কমপ্লেক্স তো করতে বলে নাই আপনাদের, কমপ্লেক্স তো ওটা দেয়াই ছিল, আপনি ওই অংশটারে সিম্পল করে ফেলবেন, মানে একটা সেন্টেন্সে আনবেন। আর কমপ্লেক্স কেন করবেন এটা তো এখন প্রশ্ন করলে হবে না, এটা তো আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ক্লজের ক্লাসে বুঝার কথা। আপনি কমপ্লেক্স তো কোনোটারে করতে বলি নাই, পরেরটারে বলছি যে কমপ্লেক্স ছিল, কিন্তু বাকি অংশটারে সিম্পল করতে বলছি। এই অংশটারে, এই যে আহ, এই যে এই অংশটারে নন ফাইনাইট করে সিম্পল করতে বলছিলাম। কারণ এখানে যেটা হোয়াইল চলে আসছে, এটা তো অলরেডি কমপ্লেক্স সেন্টেন্স, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আসেন আপনারা ভুলগুলা বের করার চেষ্টা করেন, তারপর আমি বলবো। এই যে এই প্রথম সেন্টেন্সেই ভুল আছে, এই দুটোর মধ্যে দেখেন এই অংশটার মধ্যে কি ভুল বলেন তো সবাই। ভেরি গুড। ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, ইকো ট্যুরিজম অর্জন করা যাবে বা ইকো ট্যুরিজম সাকসেসফুল হবে অনলি ইফ, এই অংশটা বাড়তি দিছে দেখেন। অনলি ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন, যে রাইট ডিরেকশনে সঠিক পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা নেওয়া হয় বা সঠিক পদক্ষেপ নেওয়া হয়, তখন এটা হবে। এটা আমরা বুঝে গেছি যে এখানে একটা অতিরিক্ত অংশ আসছে। তাহলে আমি এখানে বেসিক্যালি দুইটা ঠিক হইছে, একটা হচ্ছে আমি এটা বাদ দিলাম আর একটা হচ্ছে এটা কারেক্ট করলাম, দুইটা শেষ। এরপরে 1993 সালে ব্রিটিশ এয়ারওয়েজ লেড আমাদেরকে দেখিয়েছে, পথ দেখিয়েছে, কিসের পথ? অ্যাজ দ্য ফার্স্ট এয়ারলাইন হিসেবে ইমপ্লিমেন্টেড এ সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি। ইমপ্লিমেন্টেড যে দিছে, এটা সাবজেক্ট কই? সাবজেক্ট তো নাই, কারণ সাবজেক্ট অলরেডি ব্রিটিশ এয়ারওয়েজ এর সাবজেক্ট হচ্ছে লেড। তাহলে আমি আরেকটা ভার্ব এভাবে আনতে পারবো না, ফাইনাইট ভার্ব। এটা কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। কিভাবে করবেন? এয়ারলাইন টু ইমপ্লিমেন্ট ডিরেক্ট দেয়া আছে, এটা ইমপ্লিমেন্টিং দিলে হবে, কিন্তু টু ইমপ্লিমেন্ট দিলে ভালো। আচ্ছা, তারপরে দেখেন 1995 সালে দ্য ইন্টারন্যাশনাল হোটেলস এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ হ্যাজ ডেভেলপড এ an environmental action pack for hotels to promotion of environmental management. এটুকের মধ্যে কি ভুল আছে বলেন? এতটুকুও যাওয়ার দরকার নাই। এই যে হ্যাজ ডেভেলপড এর দূর পর্যন্ত কি ভুল আছে? এই যে এই অংশটাতে ভুল আছে একটা, 95 সাল থেকে শুরু করে এই অংশটা, পর্দা কোথায় বসবে? আমি বলছি যে আপনার এই অংশটাতে ভুল কোথায়? এই অংশটা, এই যে এই অংশটা, টেন্সের একটা সমস্যা আছে। টেন্স, বলেন টেন্সের কি সমস্যা? হ্যাজ হ্যাভ কেন হবে? এটা তো দ্য ইন্টারন্যাশনাল হোটেলস এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ তো একটা কিসের নাম? এটা একটা নেম। হ্যাভ হবে না, কেউ বলতে পারতেছেন না। হ্যাড হবে না, হ্যাডও হবে না। হায় হায়, এই অবস্থা হইলে হবে? শুধু ডেভেলপড হবে। তানজিন, চমৎকার। এই যে হ্যাজ হবে না, কারণ এখানে তো শাল বলে দিছে। কোন জায়গায় যদি শালের উল্লেখ থাকে, এটা তো পাস্ট সিম্পল টেন্স হয়। এইটা কমন সেন্স, কিন্তু পাস্ট সিম্পল। বুঝছেন ভুল করছেন কোথায়? অ্যান এনভায়রনমেন্টাল অ্যাকশন প্যাক ফর হোটেলস টু, টু প্রমোশন হয়, টু প্রমোশন অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। কি হবে? টু, টু এর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভি ওয়ান, টু এনার্জি এন্ড। এ দেখেন এইখানে একটা ঝামেলা আছে, এই যে আমরা যে পাংচুয়েশন করাইছি না, পাংচুয়েশনের ঝামেলা আছে। বলেন, এই যে পাংচুয়েশন চলে আসছে এখানে, নন ফাইনাইট চলে আসছে, দেখছেন এই ক্লাসগুলো কেন করানো হয়েছে? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট একটা ব্যাপার শেষ হয়েছে, এনার্জি এন্ড ওয়াটার কনজারভেশন এটা আর একটা ব্যাপার।
পুরাটা, তাহলে এই কমাটা হবে না। দেখছেন? ভেরি গুড। অ্যান্ড এখানে বলেন ওয়েস্টেজ এন্ড ইমিশন রিডাকশন, ওয়েস্টেজ রিডাকশন নাকি ওয়েস্ট রিডাকশন, কোনটা শুদ্ধ বলেন? পুরা প্যাসেজে কোনো ওয়েস্টেজ পাইছেন? পান নাই। ওয়েস্টেজ না, ওয়েস্টেজ মানে হচ্ছে যেটা বাতিল, বাতিল রিডাকশন হয় না, বলে এটা ওয়েস্টেজ, বাতিল। ওয়েস্ট ময়লা আবর্জনা, এটা বুঝছেন? ওয়েস্টেজ আর ওয়েস্টের মধ্যে পার্থক্য আছে। এবার বলেন, বাকিটা আমি বলে দিব না, এবার আপনারা করেন। 1996 সালে দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন এবং এটা ড্রাফটেড এজেন্ডাস, এখানে কি কোনো ভুল আছে? এজেন্ডাস, ওই যে বলছি না এজেন্ডার সিঙ্গুলার কি এজেন্ডাম, তাহলে এটার প্লুরাল তো এজেন্ডা, আবার আরেকটা ডাবল প্লুরাল হয়ে গেছে, তাহলে এজেন্ডা হবে। তারপর এই সেন্টেন্স শেষ, দেখেন এই যে কেমনে নন ফাইনাইট ইউজ করবেন, দেখেন এই একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, হওয়ার পরে আপনি কি আবার ফাইনাইট ভার্ব দিতে পারবেন? পারবেন না। একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকলে, একটা ফাইনাইট ভার্ব থাকলে আরেকটাকে কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। আবার শুনেন, একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকলে আরেকটা নন ফাইনাইট করতে হবে, তাহলে এটা নন ফাইনাইট কেমনে করব? ভার্ব প্লাস আইএনজি। রিকগনাইজিং the interdependence of tourism, peace, development and protecting environment, এখানে কি কোনো সমস্যা আছে? প্রোটেক্টিং এনভায়রনমেন্ট কোনো পাইছেন কোথাও? এই দেখেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন হবে এটা, এই যে রিকগনাইজিং হবে, আশা করি বুঝা গেছে। এজেন্ডা 2021 হবে। এনার্জির এখানে কি হবে না, কমা হবে না, এখানে শুধু ডেভেলপড হবে। এখানে টু প্রমোট হবে, এখানে ওয়েস্টেজ হবে না, ওয়েস্ট হবে। ইফ স্টেপস আর টেকেন, আবার আরেকটা জিনিস বাদ গেছে, টু ইমপ্লিমেন্ট। এবার বলেন কারো কি বুঝতে সমস্যা হয়েছে কোনটা কেন হয়েছে? প্রথমটা বাড়তি জিনিস ছিল, সেকেন্ডটা নন ফাইনাইট, থার্ডটা টেন্সের সমস্যা, পরেরটা নন ফাইনাইট, এরপর একটা পাংচুয়েশন, এরপর একটা ওয়ার্ড রিপ্লেসমেন্টের সমস্যা, ডিকশনের সমস্যা, এরপর একটা সিঙ্গুলার প্লুরালের সমস্যা, এরপর একটা কি নন ফাইনাইটের সমস্যা। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এটা হচ্ছে কলোকেশনের সমস্যা, কলোকেশন। কলোকেশন মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন হয়, প্রোটেক্টিং এনভায়রনমেন্ট হয় না, বুঝছেন? এটার সাথে এটাই বসে, এটা ইংলিশ টার্ম, এই যে এটা এভাবে বসে। কারো কোনো সমস্যা আছে? যদি সবাই বুঝে থাকেন ইয়েস বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই বুঝছেন। এবার বলেন, আপনার মাইক্রোফোন অন করে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। আর আগামী ক্লাসের ইয়াগুলো আজকের ক্লাসে পর্যন্ত, এবং আগামী ক্লাসে হয়তো সামারির ক্লাস হবে, সামারি কিভাবে লিখবেন এক, অথবা ফিচার রাইটিং এর ক্লাস হবে, ফিচার রাইটিং কিভাবে লিখবেন, অথবা ট্রান্সলেটিং লিটারেচার, যে কোনো একটা হইতে পারে, ট্রান্সলেটিং লিটারেচার, এই তিনটার যে কোনো একটা ক্লাস হবে আগামী ক্লাসে, বুঝছেন? এটার ক্লাস আগামী ক্লাস। আর আজকের ক্লাসের কোনো প্রশ্ন আছে নাকি? এবং কম্প্রিহেনশনের আমরা আরো ক্লাস নিব। এই যে সামারি কিন্তু কম্প্রিহেনশনের ক্লাস, ফিচার রাইটিং কিন্তু কম্প্রিহেনশনের ক্লাস। এখন আপনারা যেটা করবেন বুঝছেন, আপনারা হচ্ছে যে আপনাদেরকে আমি সামারির বাড়ি কাজ দিছি, কারা কারা করছেন বলেন বাড়ি কাজ? সামারি 4টা বাড়ি কাজ দেওয়া হয়েছে, 4টা। একটা হচ্ছে মাহফুজ আনাম এর একটা আর্টিকেল, আর হচ্ছে আমার 3টা, 2টা ডেইলি স্টার আর একটা বিজনেস স্ট্যান্ডার্ড টিভিএস। কে কে করছেন হাত বলেন তো, এখানে কে কে করছেন বাড়ি কাজ সামারি লেখার? কেউ যদি না করে থাকেন, আগামী ক্লাসে আসার আগে সবাই এই 4টা বাড়ি কাজ করে আসবেন। ডেইলি স্টারে যে ডেঙ্গু নিয়ে লেখা হয়েছে ওইটা, তারপরে ফিমেল, এই যে আনপেইড ওমেন্স আনপেইড কেয়ার ওয়ার্ক, এটা মাহফুজা নামের ফ্রম পিপল টু বাবল। আবার চাইলে আমরা চেঞ্জও করতে পারি, এখন তো অনেক আর্টিকেল চলে আসছে, এই যে আন্দোলন নিয়েও আমরা করতে পারি চাইলে, আন্দোলনের সামারিও লিখতে পারেন চাইলে কেউ, এটা নিয়ে আপনার কমেন্টসও লিখতে পারেন। এই 4টা সবাই করে আসবেন, তাহলে আমরা এই 4টা ক্লাসে প্র্যাকটিস করব। আর সামারি কিভাবে লেখে এটা নিয়ে আমরা কথা বলবো। আর আরিফা যে বলছেন কম্প্রিহেনশন, অবশ্যই আমি কম্প্রিহেনশন আরো করাবো, ক্লাস যদি আপনাদের বেশি লাগে আমি নিব। আরিফিনরাও বললেন অসুবিধা নাই, বা আমিও বলবো ওরে যে ক্লাস যদি বেশি লাগে আমরা দিব। এই 4টা আর্টিকেলের সামারি লিখে আনবেন, ওয়ার্ড হচ্ছে 100 ওয়ার্ডস, ওখানের মধ্যে টাইটেল থাকবে, কমেন্টস থাকবে আপনার, আর হচ্ছে ওইটার মেইন আইডিয়া থাকবে। কয়টা জিনিস? মেইন আইডিয়া, কমেন্টস, টাইটেল, এটা নিয়ে লিখবেন। ঠিক আছে, তাইলে আজকের যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে হাত তোলেন, প্রশ্ন করেন।
সময় 1 মিনিট, নাইলে ক্লাস আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো।